বাচ্চাটা নষ্ট করে দাও রিয়াসা, আমি এই বাচ্চার ভার বহন করতে পারবো না। মুক্তি চাইছি আমি, সংসার নামক এই মিথ্যে বেড়াজাল থেকে আমি মুক্তি চাইছি। স্বামী হিসাবে এই মুহূর্তে আমি তোমাকেও মুক্তি দিতে চাইছি। কালই তুমি হসপিটালে গিয়ে বাচ্চাটা অ্যাব্রেশন করে আসবি রিয়াসা, ইটস মাই অর্ডার। বিয়ের 5 মাসের মাথায় এসে তরুণের মুখ থেকে এসব হৃদয় বিদারক কথাগুলো শুনে ক্ষণিকের জন্যই থমকে দাঁড়ালাম আমি। হৃদয়ে না যতটা রক্তক্ষরণ হচ্ছে, তার চেয়ে অধিক মানুষটির প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। বাবা হয়ে তিনি কি করে পারছেন তার সন্তানকে খুন করার কথাটি বলতে, নিজেকে সংসার নামক পবিত্র বন্ধন থেকে মুক্ত করার প্রাণনাশক কথাটি বলতে? মাত্র তো 5 মাস চলছে আমাদের সংসার জীবনের, 3 মাস চলছে আমাদের অনাগত সন্তানের। বাবা হিসাবে কি সন্তানের প্রতি এক বিন্দু পরিমাণ টানও অনুভব হচ্ছে না? একটুখানি কি দয়া মায়া বোধও কাজ করছে না? এতটাই নিষ্ঠুর নির্মম পাষাণ ভাবা তিনি। কম্পিত শরীর নিয়ে আমি চক্ষু জোড়ায় প্রচণ্ড রাগ, যন্ত্রণা, ঘৃণা সমেত দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা বিক্ষিপ্ত তরুণের মুখোমুখি দাঁড়ালাম। গর্বে ডান হাত ঠেকিয়ে কান্নাজড়িত গলায় আমি তরুণের তেজস্ক্রিয় দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আপনি আমাদের সন্তানকে অ্যাব্রেশন করতে চাইছেন তরুণ? যা শুনেছি আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, ঠিকই শুনেছ। যা বলছি আমি একদম ঠিক বলছি। আমি তোমার থেকে মুক্তি চাই, তোমার গর্বের ওই সন্তানটির থেকেও মুক্তি চাই। বাবা হয়ে নিজের সন্তানকে খুন করতে চাইছেন আপনি? হ্যাঁ, নিজের সন্তানকেই খুন করতে চাইছেন। এতটা নিষ্ঠুর নির্মম পিশাচ বাবা আপনি? কথাটি বলার সময় কি আপনার পিতৃহৃদয় একবারের জন্য কি কেঁপে ওঠেনি তরুণ? সামান্য সাংসারিক কথা কাটাকাটি থেকে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলেন? আমাকে মুক্ত করার কথাটিও বলতে পারলেন? মুহূর্তের মধ্যেই তরুণ নিয়ন্ত্রণাধীন হয়ে উঠলেন। আমার দিকে তেড়ে এসে সোয়াল শক্ত করে জবাবে বললেন, হ্যাঁ পারলাম। সিদ্ধান্তটি আমি নিতে পারলাম, কারণ এই বাচ্চাটি আমি চাই না। এ বাচ্চার কারণে সমাজে আমাদের দুর্নাম হতে পারে, তাই সময় থাকতে বাচ্চাটিকে অ্যাব্রেশন করাতে চাইছি। সমাজে আমার বাবা মার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে চাইছি। আপনি এসব কি বলছেন তরুণ? কিসের দুর্নামের কথা বলছেন আপনি? আমি তো আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না তরুণ। প্লিজ যা বলার ক্লিয়ারলি বলুন। তুমি কিছু বুঝতে পারছো না, তাই না? কি বুঝতে পারছো না? বিয়ের পর আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। বাচ্চাটিও আমার নয়, এ বাচ্চা হলো তোমার পাপের ফসল। মুহূর্তের মধ্যে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে এলো। শরীর বেয়ে দরদরিয়ে গাম গড়াতে শুরু করলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে মৃত্যু নামক যন্ত্রণার মতোই অধিক যন্ত্রণাতুর মনে হতে লাগলো। ভুল জায়গায় ভুল কথাটি শুনে কিছু মুহূর্তের জন্য নিজেকে দ্বিখণ্ডিত মনে হচ্ছিল। পাল্লা দিয়ে শ্বাস নিঃশ্বাস ভারী হয়ে উঠতে আমি দাঁতে দাঁত চেপে তরুণীর দিকে প্রশ্ন ছড়ে বললাম, নিজের প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য আপনি আমার বদনাম করতে চাইছেন, তাই না তরুণ? আমাকে এবং আমার অনাগত সন্তানকে একসাথে মেরে ফেলার প্ল্যানিং করছেন আপনি? কি মনে করেছেন আপনি? কিছু জানি না আমি, কিচ্ছু বুঝি না, এতটাই নির্বোধ বোকা আমি? বড় অপর ননদের সাথে যে আপনার প্রেমের সম্পর্ক ছিল বা এখনও চলছে, তার খবর কি আমি রাখি না? আপনি যে শুধু আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে বিয়ে করেছেন, তাও আমি জানি। নিঃশ্বাসবিহীন মনের সমস্ত জমানো কথাগুলো উগলে আমি ক্ষণিকের মধ্যেই শরীরের সম্পূর্ণ শক্তি হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। ভাগ্যিস মেঝেতে মাদুর ছিল, নয়তো আমার অনাগত সন্তানের নির্ঘাত একটা ক্ষতি হয়ে যেত। বুকের কোণে জমাট বাঁধা এক অদৃশ্য যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আঁখি পল্লব বুঝে নিতেই দৃষ্টি সীমানায় আমার শাশুড়ি মাকে দেখতে পেলাম। হতবিহ্বল দৃষ্টিতে তিনি আঙ্গুল নাচিয়ে যেন কি বলছেন আমাকে। অদম্য জেদ নিয়ে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা তরুণের বুক চাপড়ে তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন। দিক বেদিক ঠাউর করতে না পেরে আমি শেষবারের মতো তরুণের নিষ্ক্রিয় মুখমণ্ডলের দিকে তাকিয়ে অবলীলায় আঁখি পল্লব বুঝে নিতে বাধ্য হলাম। এরপর আমার সাথে কি ঘটেছে বা ঘটছে সবই আমার স্মৃতির ধারণ ক্ষমতারও বাহিরে ছিল। জ্ঞান ফিরে আসতে নিজেকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বাবার বাড়িতে আবিষ্কার করলাম। যন্ত্রণা জীর্ণ শীর্ণ নেত্রজগল যেন কিছুতেই সম্পূর্ণ মেলে ধরতে আমি পারছি না। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত ইন্দ্রিয় শক্তি লোপ পেয়ে আমার শরীরটিকে ক্রমাগত দুর্বল করে তুলছে। অত্যধিক যন্ত্রণা শরীরটিকে পাকাপোক্তভাবে কাবু করে তুলেছে। দেহের যাবতীয় দুর্বলতাকে যথেষ্ট সামলিয়ে আমি কপালে বাঁ হাত ঠেকিয়ে অর্ধখোলা দৃষ্টিতে আশেপাশে তাকাতেই হঠাৎ চমকে উঠলাম। টিমটিমি ড্রিম লাইটের আলোয় বেষ্টিত বদ্ধ করে আমি অপ্রত্যাশিতভাবে বিষণ্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রাফায়েত ভাইকে দেখতে পেলাম। বাবার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধুর ছেলে রাফায়েত ভাই।
আঙ্কেলের মৃত্যুর পর থেকে দীর্ঘ 10 বছর যাবৎ রাফায়েত ভাই আমাদের বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করে মানুষ হয়েছেন। অনার্স কমপ্লিট হওয়ার পর ভাইয়া যখন চাকরির সন্ধানে বিভিন্ন ছোট বড় অফিসে ঘোরাঘুরি করে ভালো মানের কোনো চাকরির ব্যবস্থা করতে পারছিলেন না, তখনই আমার বাবার একজন কাছের বন্ধুর সুপারিশে তাৎক্ষণিক বাবা রাফায়েত ভাইকে লন্ডনে পাঠিয়ে দেন। লন্ডনে বাবা সেই বন্ধুটির একটি ছোটোখাটো সেন্ট্রাল হসপিটাল রয়েছে, সেখানে রাফায়েত ভাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। সেই যে দীর্ঘ 2 বছর আগে রাফায়েত ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আজ আবার দীর্ঘ 2 বছর পর অকল্পনীয়ভাবে এই মানুষটির সাথে আমার দেখা হয়ে গেল। আনন্দে হতবিহ্বল হয়ে আমি চটজলদি শোয়া থেকে উঠে বসলাম। শরীর এবং মনের অবস্থা সমস্ত যন্ত্রণা বলে ম্লান হেসে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, আরে রাফায়েত ভাই তুমি? বুকে দুহাত গুজে নিমগ্ন দৃষ্টিতে রাফায়েত ভাই আমার দিকেই তাকিয়ে রইলেন। দৃষ্টিতে অপার বেদনার ছাপ ফুটে উঠেছে লোকটির, যা আমি দূর থেকে বেশ আন্দাজ করতে পারছি। তবে সে অবক্ত বেদনার কারণ আমি আন্দাজ করতে পারছি না। কখন যে সে বেদনা বিলীন হয়ে অশ্রুজলে রূপান্তরিত হয়েছে টেরি পেলাম না। রাফায়েত ভাই কাঁদছেন। হ্যাঁ, তিনি নিঃশব্দে কেঁদেই চলেছেন। মেয়ে মানুষের মতো তারও চোখের কোটর বেয়ে টুপ করে অশ্রুকণা বেয়ে থুতনি অবধি গড়িয়ে পড়েছে। ছেলেদের এত সহজে কখনো আমি কাঁদতে দেখিনি। উৎসাহী মন যেন ক্রমাগত উচ্চাটন হয়ে উঠল। লোকটির কান্নার কারণ জানতে চাইল। অতি আশ্চর্যজনিত হয়ে আমি নিরলভ দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে গলা খাঁকড়ি দিয়ে বললাম, কি হয়েছে রাফায়েত ভাই, তুমি কাঁদছো কেন? কান্নাজড়িত মুখমণ্ডলে তিনিও ফিক করে হেসে উঠলেন। বুকের পাঁজর থেকে ডান হাতটি উঠিয়ে দুচোখে লেগে থাকা শেষ অশ্রুকণাগুলো মুছে নাক টেনে বললেন, তোর সুখ দেখে কাঁদছি। কত সুখে আছিস তুই বল, স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে। না চাইতেও ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। কত যে সুখে আছি আমি, তা যদি তুমি জানতে রাফায়েত ভাই। যদি কখনো মুখ ফুটে তোমাকে বলতে পারতাম আমার সুখের কথাগুলো, তখন হয়তো বুঝতে পারতে আমি আদতেই কতটা সুখে আছি। তাৎক্ষণিকতে মাথা নুইয়ে নিলাম আমি। অবাধ্য চোখের জল লুকিয়ে নিতে রাফায়েত ভাই পুনরায় নমনীয় গলায় বললেন, বিয়ে করেছিস কবে? শুনলাম মাও হতে চলেছিস। কত বড় হয়ে গেলি বল, এখন একা একাই সংসার সামলাতে শিখে গেছিস। এ রাফায়েতের কোনো প্রয়োজনই পড়ছে না এখন। অথচ একটা সময় রাফায়েতকে ছাড়া তুই ওয়াশরুমের দরজা অবধি যেতে ভয় পেতিস। রাত বিরাতে তোর জন্য ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে কত যে মশার কামড় খেতে হয়েছে আমার, তার কোনো নির্দিষ্টতা নেই। মনে আছে তো এসব, নাকি সব ভুলে গেছিস? সময়ের বিবর্তনে সব ফিকে হয়ে গেছে, মরে গেছে স্মৃতি, তাজা হয়ে উঠেছে নতুন দুটো প্রাণ। ধীরে ধীরে রাফায়েত ভাইয়ার চোয়াল শক্ত হয়ে আসছে। আঁখি জোড়ায় বেদনা সে অধিক জেদ প্রস্ফুটিত হচ্ছে। অশ্রুসিক্ত চোখে আমি মাথা উঁচিয়ে রাফায়েত ভাইয়ের দিকে তাকিয়ে খেয়াল করে দেখলাম আবারও লোকটির চোখের কোটর বেয়ে অবলীলায় শ্রাবণের জল গড়িয়ে পড়ছে। এই শ্রাবণ তো এই খরা। এই মুহূর্তে লোকটিকে বুঝে উঠতে পারছি না মোটেও। শত চেষ্টা করা সত্ত্বেও চোখের জলকে যেন তিনি কিছুতেই আটকে রাখতে পারছেন না। কেন জানি না দ্বিতীয়বারের মতো আবারও হৃদয় কেঁপে উঠল আমার। হ্যাঁ, এই মানুষটির প্রতি দ্বিতীয়বারের মতো আবারও হৃদয় কেঁপে উঠল আমার। অজান্তে আমিও চোখের জল ছেড়ে কান্নাজড়িত গলায় প্রত্যুত্তরে বললাম, তুমিও তো আমাকে ছাড়া দিব্যি ভালো আছো রাফায়েত ভাই। নিজের কর্মজীবন নিয়ে দারুণ ব্যস্ত হয়ে পড়েছ। এতটাই ব্যস্ত হয়ে পড়েছ যে আমার সামান্যতম খোঁজখবর নেওয়ার সময়টুকুও তোমার বোধ হয় বের করতে পারোনি। লন্ডন যাওয়ার পর থেকে কখনো চেষ্টা করেছিলে আমার সাথে যোগাযোগ করার, আমার সাথে দুদণ্ড কথা বলার, আমার খোঁজখবর রাখার? তাৎক্ষণিক আমার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন তিনি। অন্য পাশে ফিরে পুনরায় চোখের জল মুছে কম্পিত গলায় বললেন, তুইও তো কখনো চেষ্টা করিসনি আমার সাথে যোগাযোগ করার, বিয়ের খবরটা পর্যন্ত আমার কাছে পৌঁছাবার। 2 বছর পর যখন তোদের সবাইকে আমি সারপ্রাইজ দিতে এলাম, তখন তো আমি নিজে এসে সারপ্রাইজ হয়ে গেলাম। ভাগ্যের কতটা নির্মম পরিহাস বল। উপরওয়ালা সেই ছোটোবেলা থেকে কেন জানি না আমার সাথে ভাগ্যের এমন নির্মম খেলা খেলে আসছেন। প্রতিটা ক্ষেত্রে আমাকেই হারিয়ে দিচ্ছেন। আমি থামলাম। ব্রজগল কোনোভাবে কুঁচকে রাফায়েত ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কিন্তু বাবা তো বলেছিলেন তুমি আমার বিয়ের খবরটা জানতে, আর সময়ের অভাবে তখন আমার সাথে যোগাযোগ করতে পারোনি। ইতিমধ্যে হন্তদন্ত হয়ে শোবার ঘরের দরজা ঠেলে আমার ছোট বোন রামিসা আমার ঘরে প্রবেশ করল। তার এমন তৎপর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন বাড়িতে নির্ঘাত চোর ডাকাত পড়েছে। ঘরে প্রবেশ করেই সে বাঁকা দৃষ্টিতে একবার রাফায়েত ভাইয়ের দিকে তাকালো। অন্যদিকে রাফায়েত ভাই চোখে জল মুছে নিতে ব্যস্ত। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করতে প্রায়
হঠাৎই সঙ্গে সঙ্গে রামিসা আবারও দৃষ্টি ঘুরিয়ে হাঁপিয়ে ওঠা গলায় আমার দিকে উদ্বেগের দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপু জলদি বসার ঘরে চল, জিজু এসেছেন তোকে ওই বাড়ি নিয়ে যেতে। বিশ্বাস কর, এই প্রথম জিজুকে চিনতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। কেমন যেন বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন তিনি। বাতাসের বেগে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। উতলা উদ্গ্রীব হয়ে রাফায়েত ভাই এবং রামিসাকে দুহাত দিয়ে সরিয়ে সবার ঘর থেকে বেরিয়ে এলাম। শাড়ির কুশির সামনে দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে প্রবেশ করতে দেখলাম তরুণ সত্যি বদ্ধ উন্মাদের মতো আমার বাবা মায়ের সাথে যা নয় তা বলে কুরুচিপূর্ণ আচরণ করছেন। কিছুতেই তিনি আমার বাবা মায়ের কথা শুনছেন না। তরুণের সাথে অবশ্য আমার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বু আছেন। তারা কেউই তরুণকে আটকে রাখতে পারছে না। মুখ দিয়ে যা আসছে তাই তিনি অনবরত বলে চলছেন। উভয় বুদ্ধি না পেয়ে শরীরের কথা চিন্তা না করে আমি এক ছুটে তরুণের মুখোমুখি দাঁড়ালাম। আমাকে একটি পলক দেখা মাত্রই তরুণ কিছুটা শান্ত হয়ে বাড়ির সকলের সামনে আমায় আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরলেন। কিছু বুঝে ওঠার পূর্বেই তিনি বেসামাল ভঙ্গিতে চিৎকার করে বলতে আরম্ভ করলেন, তুমি এখনই এই মুহূর্তেই আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে রিয়াসা। আমার অনুমতি ছাড়া তুমি এ বাড়িতে কেন আসলে? হ্যাঁ, তুমি জানো না তোমাকে এক পলক না দেখলে আমার দিন কাটে না, রাত কাটে না। আমাদের বাচ্চার সাথে কথা না বললে আমার একদণ্ড ঘুম আসে না। আমি এত কিছু জানি না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে বাড়ি ফিরে যাবে। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আমি এর বিস্মিত না হয়ে পারলাম না। একটু আগেও তো লোকটি আমার সাথে যা নয় তাই বলে আচরণ করেছিল, আমার চরিত্র পর্যন্ত আঙ্গুল তুলেছিল, মুখের উপর আমাকে এবং আমার অনাগত সন্তানকে দিব্যি অস্বীকার করে আমাদের দুজনকে স্বয়ং মৃত্যু নামক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছিল। তার সামনেই তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলাম আমি। শরীরের সর্বশক্তি হারিয়ে মেঝেতে পর্যন্ত লুটিয়ে পড়েছিলাম। অথচ তখন একটিবারের জন্য তিনি আমার পাশে এসে দাঁড়াননি। সে অকথিত যন্ত্রণা থেকে আমায় একটুখানি পরিত্রাণ দিতে আসেননি। এখন আবার সে জালিম লোকটি ছুটে এসেছে আমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাড়ির সকলের সামনে নির্লজ্জের মতো আমাকে জড়িয়ে ধরতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি তিনি। আবার জোর গলায় বলছেন, আমাকে ছাড়া তার দিন কাটে না, রাত কাটে না। বাচ্চার সাথে কথা না বললে তার ঘুম আসে না। এই তরুণকে তো আমি মোটেও চিনতে পারছি না। সম্পূর্ণ অপরিচিত লাগছে লোকটিকে। আচ্ছা, তিনি আমার সাথে আবার ছলনা করছেন না তো? আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আমার বিশ্বাস অর্জন করে আমাকে আবার ওই বাড়ি নিয়ে গিয়ে অকথিত নির্যাতন করতে চাইছেন না তো? তখন তো রাগ, জেদ, ঘৃণায় বড় আপন ননদের বিষয়টি আমি মুখ ফুসকে পড়ে ফেলেছিলাম। তারও রিভেঞ্জ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এসব করছেন না তো তিনি? ভয়ে দেহে লোমকূপ দাঁড়িয়ে গেল আমার। লোকটিকে ক্রমাগত আতঙ্কের কারণ হিসেবে মনে হতে লাগলো। তাছাড়া এর মধ্যে একটি প্রশ্ন রয়েই গেল, আমি কখনই বাড়িতে এলাম, আর কীভাবেই বা এলাম? কে নিয়ে এলো আমাকে এই বাড়িতে? যতদূর মনে আছে জ্ঞান হারানোর আগ পর্যন্ত আমি ওই বাড়িতে ছিলাম। এসব জল্পনা কল্পনার মাঝে আমার বাবার তেজি কণ্ঠস্বর আমার কর্ণকুহরে অতি রুক্ষভাবে প্রতিধ্বনিত হলো। গলায় গাম্ভীর্যতা এনে তিনি তরুণকে স্পষ্ট ভাষায় বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও তরুণ। রিয়াসা কিছুদিন আমাদের সাথে এই বাড়িতে থাকতে এসেছে। যখন তার মন ঠিক হয়ে যাবে তখন আমি নিজে রিয়াসাকে তোমাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। মুহূর্তের মধ্যে রাগ ফুস করে উঠলেন তরুণ। তড়িৎ বেগে আমাকে বুকের পাঁজর থেকে উঠিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালেন। গাড়ের রগ টান টান করে তিনি হিংসাত্মক গলায় বাবার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন? হ্যাঁ, আমাদের মাঝখানে আপনি কথা বলার কে? তাছাড়া আপনি আমার অনুমতি ছাড়া আমার ওয়াইফকে ওই বাড়ি থেকে কেন নিয়ে এলেন? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস, এত বড় অধিকার? উপস্থিত সবাই আশ্চর্য হয়ে তরুণীর দিকে তাকিয়ে আছে। বাবা থতমত খেয়ে চক্ষু জোড়া প্রকাণ্ড করে নির্বোধ দৃষ্টিতে তরুণীর দিকে চেয়ে আছে। তার ব্যবহার দেখে সবাই হয়তো এতক্ষণে তাকে বেয়াদব ভাবতে শুরু করেছে। তরুণের ব্যবহারে বিশেষ করে আমিই খুব বেশি আশ্চর্য। এর আগে কখনো তরুণকে আমি এভাবে বেয়াদবের মতো আচরণ করতে দেখিনি কারো সাথে গলা উঁচিয়ে কথা পর্যন্ত বলতে দেখিনি। আমার সাথেও কখনো খারাপ আচরণ করেনি সে। সবসময় ভালোবেসে আচরণ করেছে। প্রয়োজনে যতটুকু সম্ভব পাশে থেকেছে। জানি না হঠাৎ তার কি হলো, রাতারাতি এত কঠোর আর কিভাবে এত পাল্টে গেল। যদিও বড় আপু ননদের সাথে তার কিছু একটা সম্পর্ক আমি আন্দাজ করতে পারি, তবে এর খারাপ প্রভাব কখনো আমার উপর পড়েনি। যদিও জানি না তাদের সম্পর্কটা আদতে একতরফা নাকি দুতরফা। আন্দাজে বসে আমি একটু বেশি ভেবে ফেলছি না তো? তবে এসবের মধ্যে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমার বাবাই আমাকে ওই বাড়ি থেকে এ বাড়ি নিয়ে এসেছিলেন। হয়তো শাশুড়ি মা কল করে বলেছিলেন তাই। তরুণের রাগের পরিমাণ বেগতিক বাড়তে লাগলো। রাগে এক প্রকার বিষধর সাপের মতো ঘুমিয়ে উঠছে সে। বাবারও এবার রাগে ফুঁস করে উঠলেন। দাঁতে দাঁত চেপে রুড়ো গলায়
তরুণকে কিছু বলার পূর্বেই আমার শ্বশুর বাবা তরুণের বুকে হাত রেখে কান্না জড়িত গলায় বললেন, শান্ত হও তরুণ, প্লিজ শান্ত হও। বড়দের সাথে এভাবে আচরণ করতে নেই বাবা। তোর শ্বশুর বাবা তো বলছেন কিছুদিন পর তিনি নিজেই রিয়াসাকে আমাদের বাড়ি রেখে আসবেন। বিশ্বাস কর, তোকে ছেড়ে রিয়াসা কোথাও যাবে না। এবার অন্তত রিয়াসা তোকে ছেড়ে কোথাও যাবে না। প্লিজ বাবা, তুই শান্ত হ প্লিজ। তরুণ এখনও তার জেদে অনড়। তার বর্তমানে একরোখা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না শ্বশুর বাবার কথা সে আদতে কানে তুলছে। হুট করে শ্বশুর বাবাকে ডিঙিয়ে তিনি পুনরায় আমার মুখোমুখি দাঁড়ালেন। রক্তিম আঁখি জোড়ায় আকস্মিক আমার হাত দুখানা চেপে ধরে মিনতি স্বরে বললেন, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না রিয়াসা, প্লিজ কোথাও যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু তাই নয়, আমাদের বাচ্চাকেও আমি ভীষণ ভালোবাসি। তোমাদের দুজনকে ছাড়া আমি অচল প্রায়। তুমি প্লিজ আমার সাথে একবার বাড়ি ফিরে চলো। তোমাদের দুজনকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না রিয়াসা, দম বন্ধ লাগে, মরে যেতে ইচ্ছে করে। রাগটা যেন চট করে মাথায় চড়ে বসলো আমার। নিয়ন্ত্রণাধীন হয়ে আমি রাগান্বিত মুখমণ্ডলে সোয়াল শক্ত করে প্রতি উত্তরে তরুণকে বললাম, নাটক করতে এসেছো আমার সাথে, তাই না? নাটক করতে এসেছো? একটু আগেই তো আমাকে এবং আমার অনাগত সন্তানকে মেরে ফেলার প্ল্যানিং করছিলে তুমি। এখন আবার ভালো স্বামী সাজার অভিনয় করতে এসেছো? আমাকে এবং আমার পরিবারকে বোকা বানাতে এসেছো? কিছুক্ষণের মধ্যে তরুণ চমকে উঠলেন। তাৎক্ষণিক তিনি মুখমণ্ডলের নির্বোধ চাপ ফুটিয়ে তুললেন। ব্রজগল অবিলম্বে কুঁচকে তিনি আমার দিকে প্রশ্ন ছড়ে বললেন, তুমি কি বললে? আমি তোমাদের মেরে প্ল্যানিং করছিলাম? হ্যাঁ করেছিলেন। আপনার চোখের সামনে আমি মেঝেতে পড়ে যন্ত্রণায় চটপট করেছিলাম। আপনি ফিরেও তাকাননি, পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধও করেননি তখন। উল্টো আমার চরিত্রে আঙ্গুল তুলেছিলেন আপনি। আমাদের সন্তানকে নষ্ট করতে চাইছিলেন, আমার থেকে মুক্তি চাইছিলেন। সঙ্গে সঙ্গে তরুণ আমার হাতের শক্ত বাঁধনটি ছেড়ে দিলেন। দু চোখে টলমল জল নিয়ে তিনি নিচু গলায় আমার দিকে প্রশ্ন ছড়ে বললেন, আমি সত্যি কি এসব বলেছিলাম তোমাকে? চোখের সামনে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলাম? তোমার থেকে মুক্তি চাইছিলাম? বাচ্চাকেও নষ্ট করতে চাইছিলাম? আমি হেঁচকি তুলে চিৎকার করে বললাম, হ্যাঁ চাইছিলেন। আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলতে আপনি চাইছিলেন। এর কারণও আমার জানা আছে। বড় আপুর ননদের সাথে তো আপনার প্রেমের সম্পর্ক আছে, তাই আপনি এবং আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলতে চাইছেন। এখন আবার এসেছেন আমাকে ওই বাড়ি নিয়ে গিয়ে আমার সাথে দ্বিগুণ অত্যাচার করতে, আপনার নষ্টামির কাহিনী দামাচাপা দিতে। যদি আমার সন্দেহ ঠিক হয়ে থাকে তবে শুনে রাখুন তরুণ, আমি কিছুতেই আপনার সাথে কোথাও যাব না। আপনার বাড়িতে তো ভুলেও না। তেলে বেগুনে জ্বলে উঠল আবার তরুণ। চোখের কোণে লেগে থাকা অশ্রুকণা মুছে তিনি পুনরায় আমার বাহারটি শক্ত করে ধরে আমাকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে চলছেন আর তেজি গলায় বলছেন, আমি জানি রাগ করলে তোমার মাথা ঠিক থাকে না, তদ্রূপ এখনও নেই। তাই তুমি এত সহজে আমাকে যা তা বলতে পারছ। আমার সাথে বাড়ি ফিরে গেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে রিয়াসা। তখন আমার সম্পর্কে আর যা তা কথা বলতে পারবে না তুমি। তুমি তো চেনোই তোমার তরুণকে। হ্যাঁ, পাগলের মতো জোরাজোরি করে আমি করুণ কণ্ঠে তরুণকে বললাম, প্লিজ ছাড়ুন তরুণ আমাকে। আমি আপনার সাথে ওই বাড়ি ফিরে যেতে চাই না। আমি জানি আপনি আমার বাচ্চার ক্ষতি করতে চাইছেন, আমাদের দুজনকে একসাথে মেরে ফেলতে চাইছেন। আমি বিশ্বাস করতে পারছি না আপনাকে। আপনার প্রতি এখন শুধু আমার বিশ্বাসহীনতা ও ভয় কাজ করে। পিছন থেকে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছোট বোন সবাই তরুণকে উচ্চ শব্দে ডেকে চলেছেন। তবে তরুণ কোনো কারো কথাই কানে তুলছেন না, ননস্টপ নিজের মতো পাগলামি করেই চলছেন। এরই মধ্যে হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমার একটি অন্য হাত খুব শক্তভাবে টেনে ধরল। আগ্রহ নিয়ে আমি অশ্রুসিক্ত চোখে পিছন ফিরে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে রাফায়াত ভাইকে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে তরুণ থমকে দাঁড়ালেন। রক্তিম চক্ষুদয়ে হয়ে পিছু ফিরে তাকাতেই তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা রাফায়াত ভাইকে দেখতে পেলেন। একই সঙ্গে দুজনের দৃষ্টি মিলে যেতে রাফায়াত ভাই তাতে দাঁত চেপে তরুণকে বললেন, রিয়াসা আপনার সাথে কোথাও যাবে না, ওর হাতটা ছেড়ে দিন। তরুণ গর্জে উঠলেন। তীক্ষ্ণ গলায় রাফায়াত ভাইয়ের দিকে প্রশ্ন ছড়ে বললেন, তুই কে? হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার তুই কে? রিয়াসা আমার ওয়াইফ। আমার অধিকার আছে রিয়াসাকে আমার সাথে করে বাড়িতে নিয়ে যাওয়ার। ভালো হয় যদি তুই আমার ওয়াইফের হাতটা ছেড়ে দিস। অধিকার আছে বলেই যে সর্বক্ষেত্রে জোরপূর্বক অধিকার খাটাতে হবে তা কিন্তু কোনো বাধা ধরা নিয়মের মধ্যে নেই মিস্টার তরুণ। রিয়াসা এখন আপনার সাথে কোথাও যেতে চাইছে না, তাই এই মুহূর্তে রিয়াসার ইচ্ছেকে প্রাধান্য দেওয়াটাই আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আর স্বামী হয়েছেন বলেই কি সব ক্ষেত্রে অধিকার খাটানোটা এবার বন্ধ করুন। মন থেকে মেয়েদের একটু বোঝার চেষ্টা করুন। মেয়েরা যখন না বলে তখন সেটা নাই হয়, না মানে না। বুঝতে পেরেছেন আপনি? তুই যেই হোস না কেন,
তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমাদের সাংসারিক ব্যাপারে নাক গলাতে আসিস না প্লিজ। এখন যা হচ্ছে সবটাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত ব্যাপার। সাফায়াত ভাই ক্ষিপ্ত হয়ে উঠলেন। হ্যাঁচকা টানে তরুণের হাত থেকে আমার হাতটি ছাড়িয়ে তরুণের মুখোমুখি দাঁড়ালেন। রুদ্রাক্ষের ন্যায় লোহিত গলায় তিনি তরুণীর দিকে প্রশ্ন ছড়ে বললেন, কোনটা ব্যক্তিগত বিষয়? হ্যাঁ, কোনটা ব্যক্তিগত বিষয়? দুই পরিবারের সবার সামনে, বিশেষ করে গুরুজনদের সামনে দাঁড়িয়ে তোদের রীতিমতো অপমান করে বউকে জোর জবরদস্তি করা এখন ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে? আপনি জানেন না, ব্যক্তিগত বিষয় শুধুমাত্র নিজেদের বেডরুম অবধি সীমাবদ্ধ থাকে, 4 দেওয়ালের বাহিরে বের হয় না। অনর্গল কথাগুলো বলে রাফায়েত ভাই তেজি চক্ষু জোড়া নিয়ে আমার দিকে তাকালেন। দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে থাকা তরুণকে কোনো প্রতিউত্তর করার সুযোগ না দিয়ে তিনি আঙ্গুল নাচিয়ে সশব্দে চিৎকার করে বললেন, তুই রুমে যা রিয়াসা, এই মুহূর্তে তোর পর্যাপ্ত রেস্ট প্রয়োজন। খবরদার, আমি না বলা অবধি রুম থেকে তুই বের হবি না। এখানে যা হবে আমি সব সামলে নেব। এত ভয় পাওয়ার কিছু নেই, এতে কান্না করারও কিছু নেই। ভুলে যাস না, রাফায়েত এখনও বেঁচে আছে, আগের মতোই তোর পাশে আছে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি রাফায়েত চেষ্টা করবে তোর পাশে ছায়ার সঙ্গী হিসাবে থাকতে। চোখে দল বেঁধে থাকা অশ্রুজলগুলো লুকিয়ে আমি মাথা দুলিয়ে হেসেচুপ সম্মতি জানালাম। রাফায়েত ভাইয়ের কথায় মোটামুটি আশ্বস্ত হলাম। কোনো দিকে কালক্ষেপণ না করেই আমি আসলে মুখ চেপে একছুটে নিজের বেডরুমে এসে প্রবেশ করলাম। তাৎক্ষণিক বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম আমি। বাদ ভাঙা অশ্রুজলে নিজেকে ভাসিয়ে চলেছি অবিরত। এই মুহূর্তে তরুণকে বড্ড ভয়ঙ্কর, ছলনাময় এবং দ্বিগুণ রহস্যময় মনে হচ্ছে আমার। কেন জানি না মন বলছে তরুণের এই আমূল পরিবর্তনের পিছনে যত রহস্য আছে, সব রহস্য নির্ঘাত আমার শ্বশুর কিংবা শাশুড়ি মা জানেন। বসার ঘরে তাদের অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখে খানিকটা আঁচ করতে পেরেছিলাম আমি। তবে এর আগে আমার আরও একটি বিষয় নিশ্চিত হতে হবে, তা হলো বড় আপু ননদের সাথে পার্সোনালি কথা বলা কিংবা সরাসরি দেখা করা, তাদের মধ্যে আদতেই কোনো সম্পর্ক আছে কি না বিনা সংকোচে তা জানতে চাওয়া। যদিও ওনার কথার ইঙ্গিত ভালোভাবে বুঝতে পারি যে উভয়ের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক রয়েছে, তবে ধরে নিতে হবে তরুণ প্ল্যানিং করে আমাকে এ বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিল, সঠিক জায়গায় সত্য কথাটি বলার অপরাধে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার জন্য। শরীর ক্রমাগতই নিস্তেজ হয়ে আসছিল আমার। অতিরিক্ত কান্নার প্রভাবে আঁখি জোড়া জ্বালা পোড়া করতে শুরু করলো। গলা শুকিয়ে শুকনো কাঠে পরিণত হলো। ক্ষুধা মন্দা বৃদ্ধি পেয়ে শরীরটিকে অত্যাধিক দুর্বল করে তুলছিল। সব মিলিয়ে অবস্থা আমার শোচনীয়। এই মুহূর্তে নিজের জন্য চিন্তা না করলেও আমার অনাগত বাচ্চার জন্য খুব চিন্তা হচ্ছে। নিজেকে অবক্ত রাখা মানে তো আমার বাচ্চাটিকেও অবক্ত রাখা। বাচ্চার কথা ভাবতেই উদ্বিগ্নতায় নাক মুখ কুঁচকে এলো আমার। হাতখোলা দৃষ্টিতে দেওয়াল গড়ির দিকে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করতে দেখলাম গড়িতে রাত প্রায় 10টা বাজছে। তরুণের সাথে আমার ঝগড়া হয়েছিল সকাল ঠিক 10টার কাছাকাছি। এখন বাজছে রাত 10টা, মাঝখানে মোট 12 ঘন্টার ব্যবধান। বসার ঘরে বর্তমানে ঠিক কী কী ঘটেছে কেন জানি না, তা জানার বিন্দুমাত্র আগ্রহ, কৌতূহল কিংবা ইচ্ছেবোধ জাগ্রত হচ্ছে না আমার। আপাতত পেট ভরে খেয়ে দিয়ে একটু ঘুমানোটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যাই হয়ে যাক, বাচ্চার জন্য আমাকে স্বার্থপর হতেই হবে, শক্ত হতে হবে। ক্ষুধা মন্দায় শরীর বেগতিক অস্থির হয়ে উঠতেই আমি পেটে হাত রেখে অস্পষ্ট গলায় বিছানায় শুয়ে থেকে রামিসাকে যতখানি সম্ভব ডাকতে শুরু করলাম। তবে আমার মিহি গলা স্বর হয়তো সবার ঘর পেরিয়ে বসার ঘর অবধি পৌঁছাচ্ছে না, তাই তো রামিসা আমার ডাকে সাড়া দিচ্ছে না। জানি না এই মুহূর্তে বসার ঘরে ঠিক কী পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছে। আদতেই দুই পরিবারের মধ্যে সব ঠিক আছে কি না তাও জানি না আমি। তবে খিদের তাড়নায় চটপট করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম ভাঙলো আমার কারো আলতো হাতের স্পর্শে। কেউ অতি যত্নে আদরে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে চলেছে। মন তো চাইছিল তার যত্নে আরও একটু ঘুমিয়ে থাকি, তবে দেহের প্রখর অনুভূতি বোধগুলো অচিরেই আমাকে জাগ্রত করতে বাধ্য হলো। কৌতূহল, উচ্ছ্বাস এবং উদ্বিগ্নতা নিয়ে আমি আঁখি পল্লব মেলে ধরতেই দৃষ্টিতে একরাশ মুগ্ধতা নিয়ে বসে থাকা রাফায়েত ভাইকে দেখতে পেলাম। জাগ্রত অবস্থায় আমাকে দেখা মাত্রই রাফায়েত ভাই মুগ্ধতা কাটিয়ে ম্লান হেসে উঠলেন। পুনরায় তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেই আমি তৎক্ষণাৎ রাফায়েত ভাইয়ার হাতটি জটকায় আমার মাথার উপর থেকে সরিয়ে দিলাম। জায়গা থেকে অনেকখানি সরিয়ে এসে আমি বিস্মিত দৃষ্টিতে রাফায়েত ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কি হলো রাফায়েত ভাই, এত রাতে তুমি আমার ঘরে কি করছো? ব্যথিত দৃষ্টিতে রাফায়েত ভাই আমার দিকে তাকালেন। একই দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি অবিলম্বে বাড়িয়ে রাখা হাতটি গুটিয়ে নিলেন।
তাৎক্ষণিক মাথা নুইয়ে তিনি বুকের মাঝখানে হাত গুজে অপরাধসূচক গলায় প্রতি উত্তরে বললেন, তোর কিছু প্রয়োজন আছে কিনা জানতে এসেছিলাম। প্রসঙ্গে পাল্টে আমি উৎসাহী গলায় বললাম, তরুণ কি চলে গেছে? মাথা উঁচিয়ে রাফিয়াত ভাই আমার দিকে তাকালেন। কিছু মুহূর্ত মৌন থেকে তিনি বেদনাহত দৃষ্টিতে ম্লান হেসে বললেন, কেন, তরুণকে খুব মিস করছিস? নেত্রকোটরে একটু একটু করে জল ভরাট হতে লাগলো আমার। সঙ্গে সঙ্গে চোখের জল ছেড়ে দিলাম আমি। কাতর গলায় প্রতি উত্তরে বললাম, খুব ভালোবাসিস তরুণকে, তাই না? ভালো না বাসলে হয়তো 5 মাস তার সাথে সংসার করা হতো না। কিন্তু তরুণ তো তোকে ভালোবাসে না। আমি থামলাম। অশ্রুসিক্ত আঁখি জোড়ায় প্রবল উদ্বিগ্নতা নিয়ে বললাম, কে বলল ভালোবাসে না? রাফিয়াত ভাই ক্রোড় হেসে উঠলেন। ব্যঙ্গ গলায় বললেন, তুই নিজের মুখেই তো বলেছিলি তরুণের জন্য অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। মন থেকে বলিনি, আন্দাজের বসে বলেছি। খুব রাগ হচ্ছিল তো তাই। আর রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। মুহূর্তের মধ্যে রাফায়েত ভাইয়ের ঠোঁটের কোণে লেগে থাকা সে হাসি যেন কোথাও মিলিয়ে গেল। অসিলেই চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি আমার দিকে প্রশ্ন ছড়ে বললেন, আন্দাজের বসে তরুণকে এভাবে ব্লেম করার মানে কি ছিল রিয়াসা? তুই জানিস তোর একটু খামখেয়ালিপনার জন্য তরুণ কতটা কষ্ট পেয়েছে? আমি ডুকরে কেঁদে উঠলাম। অস্পষ্ট গলায় বলতে আরম্ভ করলাম, আমিও তো কম কষ্ট পাইনি রাফায়েত ভাই। সকালেই তো তরুণ আমায় যা নয় তাই বলে অপমান করলো। আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলার কথা পর্যন্ত বলেছিল। গায়ে হাত তোলাই শুধু বাকি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে পারতাম তার সাথে ভালো ব্যবহার করতে, নিজেকে ঠিক রাখতে, মনকে স্থির করতে? রাফায়েত ভাই স্তব্ধ শ্বাস ছাড়লেন। তেজি দৃষ্টিতে মৌনতা এসে নমনীয় গলায় আমার দিকে প্রশ্ন ছড়ে বললেন, তাহলে এখন মিস করছিস কেন তাকে? কেন তার জন্য কাঁদছিস? মনকে স্থির করতে পারছিস না? আমি প্রত্যুত্তর করার কোনো সুযোগ না দিয়ে তিনি বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন। ব্যস্ত ভঙ্গিতে প্যান্টের পকেট থেকে ওনার ব্যবহার করা সেলফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন, ধর, তরুণের সাথে কথা বলে নেই, দেখবি মন শান্ত হয়ে গেছে। দ্রুত বেগে শোয়া থেকে উঠে বসলাম আমি। মৃদু হেসে রাফায়েত ভাইয়ের হাত থেকে ফোনটি হাতে তুলে নিলাম। দ্বিগুণ উৎসাহিত হয়ে আমি তরুণের নাম্বারে ডায়াল করতে রাফায়েত ভাই কেমন যেন গলা জড়ানো স্বরে বললেন, খুব বেশি খুশি হয় না যখন প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে, তাই না? ক্ষীণ থেকে দৃষ্টি উঠিয়ে আমি তাৎক্ষণিক রাফিয়াত ভাইয়ের ব্যথিত দৃষ্টিতে দৃষ্টি মিলালাম। কোনো দিকে কালক্ষেপণ না করে আমি উচ্ছ্বাসিত গলায় বললাম, খুব খুশি হয়। বিমর্ষ দৃষ্টিতে রাফায়েত ভাই আমার দিকে তাকালেন। তারপর নাক টেনে ভগ্ন গলায় বললেন, কিন্তু আমার ভাগ্যে এই খুশিটা কখনোই জোটেনি জানিস। আমার মনে বাস করা প্রিয় মানুষটি কখনোই আমার মনের খবর জানতেই পারেনি, কখনো উপলব্ধি করতে পারেনি। আমাকে একটুখানি বোঝার অপেক্ষায় চাতক পাখির মতো কত বছরের পর বছর অবলীলায় কাটিয়ে দিয়েছি আমি। তাকে একটি নজর দেখার প্রতীক্ষায় প্রেম পিপাসু আখিজোড়া কত শত রজনী যে চেয়ে চেয়ে কাটিয়ে দিয়েছে সে কখনো জানতেই পারবে না। তাকে নিয়ে স্বপ্নপুরীতে যে বিশাল রাজ্য গড়েছিলাম আমি, দীর্ঘ 10 বছর ধরে নিরলস পরিশ্রম করার পর জানতে পারলাম এত অধ্যবসায়ের ফলে যে রাজ্যে আমি রচিত করেছিলাম সে রাজ্য সহ রাজ্যের রানীও এখন অন্য কারো হয়ে গেছে। সে প্রত্যাশিত রাজ্য এখন আর আমার নেই। চোখ বুঝতেও এখন ভয় হয় জানিস। চোখের সহস্র ক্লান্তি ভর করলেও এখন চোখ বুঝতে আমার ভয় করে। নিজের তৈরি করা রাজ্যে আমি দ্বিতীয় কারো বিচরণ সহ্য করতে পারছি না। আমি হতভম্ব দৃষ্টিতে রাফায়েত ভাইয়ার গভীর শোকাহত দৃষ্টিতে তাকালাম। নেত্রকোটর জোরে অবলীলায় জল চিকচিক করে উঠতেই আমি শুকনো ডোক গেলে উৎসুক গলায় প্রশ্ন ছুড়ে বললাম, কে সে রানী রাফায়েত ভাই যে তোমার ভালোবাসা বুঝলো না? রাফায়েত ভাই থমকালেন। চোখের জল আটকে রাখার অদম্য চেষ্টা করে বিমূঢ় গলায় বললেন, সে আমার ভালোবাসা বুঝেনি বিষয়টা কিন্তু এমন নয়। একটুখানি হলেও বুঝেছিল। কিন্তু কিন্তু কি রাফায়েত ভাই? আমি ফিরে আসতেই অনেকখানি দেরি করে ফেলেছি। অন্য কাউকে ভরসা করে নিজেই হেরে গিয়েছে। মানুষ চিনতে ভুল করেছিলাম আমি। ভেবেছিলাম পৃথিবীতে হয়তো সবাই আপন। তাৎক্ষণিক রাফায়েত ভাই পিছু ঘুরে দাঁড়ালেন। নেত্রকোটের জমে থাকা বিন্দু বিন্দু অশ্রুকণাগুলোকে দুহাত দ্বারা মুছে তিনি নির্লিপ্ত গলায় বললেন, তরুণের সাথে কথা বল তুই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। প্রতিউত্তর করার আর সুযোগ দিলেন না তিনি। হন্তদন্ত হয়ে ঘর থেকে প্রস্থান নিলেন। নির্লিপ্ত নির্বিকার দৃষ্টিতে কিছুক্ষণ লোকটির যাওয়ার পথে আমি তাকিয়ে রইলাম। কে সেই রানী? কাকে ভরসা করে রাফায়েত ভাই ঠকেছেন?
বিষয়গুলো যেন আমার কাছে ধাঁধার মতো মনে হচ্ছিল, যার উত্তর হয়তো আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। আপাতত বিষয়টি মাথা থেকে জেরে আমি পুনরায় ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি বোলালাম। তরুণের নাম্বারে কল ঢুক দিয়ে ওপাশ থেকে তরুণ সঙ্গে সঙ্গে কলটি তুলে নিলেন। কম্পিত গলায় তিনি অনর্গল বলতে আরম্ভ করলেন, কে রিয়াসা? আমি জানতাম তুমি কল করবে, তাই তো তোমার প্রতীক্ষায় এখনও আমি না ঘুমিয়ে জেগে আছি। শুনুন, আমার সাথে নাটক করবেন না, একদম না। এ বাড়িতে আসার পর থেকে আপনি আমার সাথে ক্রমাগত নাটক করে আসছেন। এতই যেহেতু ভালোবাসেন, তাহলে আমাকে সকালে এমন খারাপ আচরণ কেন করলেন আমার সাথে? কেন বললেন আমাদের বাচ্চাটাকে নষ্ট করে দিতে, আমাকে মুক্তি দিতে? বাচ্চাটা কি আপনার নয়? বাচ্চাটা আমার পাপের ফল। বিশ্বাস করো রিয়াসা, সকালে আমি তোমার সাথে কীরূপ ব্যবহার করেছি, তোমাকে কতটা হার্ট করেছি, কি থেকে কি বলেছি আমার কিছুই মনে নেই। জ্ঞান তো আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি না রিয়াসা, আমার দ্বারা তা কখনোই সম্ভব না। তুমি তো আমাকে চেনোই রিয়াসা, 2 বছর সম্পর্কের পর আমরা ভালোবেসে বিয়ে করেছি। এত বছরেও তুমি আমাকে চিনতে পারো নি বলো? এক সেকেন্ড 2 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করেছি মানে কি বলতে চাইছেন আপনি? বিয়ের আগে তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। সঙ্গে সঙ্গেই তরুণ অতিরিক্ত চটে বসলেন। নমনীয় কণ্ঠনালীতে টইটম্বুর জেদ ফুটিয়ে উচ্চ আওয়াজে বললেন, এই পাগল হয়ে গেছ তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছ, ভুলে গেছ সেই 2 বছর আগেও আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম। অনেক সংগ্রামের পর আমরা এক হয়েছি, 2 পরিবারের সবাইকে বিয়েতে রাজি করিয়েছি। এখন তো মনে হচ্ছে তুমি আমার সাথে অভিনয় করছো, প্রতারণা করছো তুমি আমার সাথে। আমাকে বাড়ির সবার চোখে খারাপ এবং হীন প্রমাণ করার চেষ্টা করছো। হতভম্ব আমি, নিস্তব্ধ, নির্বিকার, নির্লিপ্ততা। কি বলছেন কি এসব তিনি? তার সাথে আমার দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্ক ছিল মানে? অনেক সংগ্রামের পর আমরা বিয়ে করেছি মানে? ও আল্লাহ, কি হচ্ছে কি এসব? এসবের কিছুই তো আমার মাথায় ঢুকছে না। লোকটি নিজেও তো পাগল হচ্ছেই সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়ছে। ইতোমধ্যেই তরুণের তেজি কণ্ঠস্বর আমার অপ্রতুল ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটাল। উচ্চ আওয়াজে চিৎকার করে তিনি পুনরায় শুধালেন, কি হলো? এখন কথা বলছো না কেন? কথা বলছো না কেন? আমাকে সবার চোখে খারাপ প্রমাণ করতে চাইছো তুমি, তাই তো? কি ভেবেছ তুমি, সবার চোখে খারাপ প্রমাণ করলেই আমি তোমাকে ছেড়ে দিব? এত সহজ আমার থেকে মুক্তি পাওয়া, আমার বাচ্চাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া? ওই রাফায়াত না টাফায়াত, তার সাথে তুমি নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছো না তো তুমি? তাকে বিয়ে করতে চাইছো তুমি? আর নয়, এই পর্যায়ে এসে লোকটিকে আর একরত্তি সহ্য করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। সব ঠিক ছিল, তবে মাঝখান থেকে লোকটি রাফায়াত ভাইয়ার বিষয়টি টেনে এনেই আমাকে অত্যধিক রাগিয়ে দিল। শ্রদ্ধা করি আমি রাফায়াত ভাইকে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সম্মান করি। অতীতে উনার প্রতি আমার যেই সুখকর অনুভূতিগুলো কাজ করত, এখন আর সেই অনুভূতিগুলো কাজ করে না। এখন আমি বিবাহিতা, তরুণের সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। সেই জায়গা থেকে তরুণের একদমই ঠিক হয়নি আমাদের সাংসারিক সমস্যার মধ্যখানে নির্দোষ রাফায়াত ভাইকে অযথা টেনে আনা। জবান এবার খুলতে হবেই আমার। তরুণকে কয়েকটা কড়া কথা শুনিয়ে তবেই মনকে শান্ত করতে হবে আমার। ভাবনা চিন্তা ভেঙে আমি অশান্ত দৃষ্টিতে ক্রোধ জড়ো করলাম। রূঢ় গলায় প্রত্যুত্তরে বললাম, মুখ সামলে কথা বলুন তরুণ, এবার কিন্তু আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। কতটুকু জানেন আপনি আমার সম্বন্ধে? হ্যাঁ, আমার রাফায়াত ভাই সম্বন্ধে? আমরা দুজনই দুজনের বিবেকের কাছে যথেষ্ট স্বচ্ছ। আমাদের মধ্যে এমন কোনো রসালো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি যে আপনি আমাদের মাঝখানে অকারণে রাফায়াত ভাইকে টেনে হেঁচড়ে আনবেন। এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার কুরুচিপূর্ণ ব্যবহারের জন্যই রাফায়াত ভাই বাধ্য হয়েছিলেন আপনার সাথে রূঢ় আচরণ করতে, গলা উঁচিয়ে আপনার সাথে কথা বলতে। আপনি নিজের দোষেই নিজের সম্মান হারিয়েছেন। বাড়ির সকলের সামনে আপনার নিচ মন মানসিকতার জন্যই আপনি সকলের চোখে খারাপ হয়েছেন। স্বার্থে আঘাত লেগেছে বলেই এখন আপনি আমার রাফায়াত ভাই সম্বন্ধে যা নয় তাই বলছেন। আপনার সাথে ছলনার আশ্রয় নেওয়া তো দূর, আপনার সাথে এখন সংসার করাই আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাগল হয়ে গেছেন আপনি, বুঝেছেন? মেন্টালি সিক আপনি। রাগে ফোঁস করে উঠলেন তরুণ, ঠিক বিষধর জংলি সাপেদের ন্যায়। আমার কথা সম্পূর্ণ শেষ হতেই তরুণ হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে কিছু বলার পূর্বেই আমি ঠাস করে কলটি কেটে দিলাম।
এর মধ্যেই হঠাৎ রাফায়াত ভাই খাবারের থালা হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে আমার ঘরে প্রবেশ করলেন। রাফায়াত ভাইকে দেখা মাত্রই আমি হেঁচকি তুললাম। বিছানার চাদর খামচে ধরে ডুকরে কেঁদে বললাম, তরুণ পাগল হয়ে গেছে রাফায়াত ভাই। আমার মন বলছে তরুণ পাগল হয়ে গেছে, তাই যা তা ব্যবহার করছে আমার সাথে। আগে কখনো তরুণ আমার সাথে এমন খারাপ ব্যবহার করেনি রাফায়াত ভাই। তরুণ সত্যিই পাগল হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই উদ্বিগ্ন হয়ে উঠলেন রাফায়াত ভাই। ব্যতিব্যস্ত ভঙ্গিতে তিনি খাবারের থালাটি ডেস্কের উপর রেখে তড়িৎ বেগে আমার পাশে এসে বসলেন। অস্থির চক্ষু জোড়ায় তিনি অপার শঙ্কা নিয়ে ভগ্ন গলায় শুধালেন, কি হয়েছে? তরুণ আবারও তোর সাথে খারাপ ব্যবহার করেছে? হেঁচকি তুলে কেঁদে উঠলাম আমি। মাথা নুইয়ে কান্নাজৃত গলায় বললাম, হ্যাঁ রাফায়াত ভাই, তরুণ আবারও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আবারও নিজের নীচ মন মানসিকতার পরিচয় দিচ্ছে। যা নয় তা বলেই চলছে। আর সহ্য হচ্ছে না এসব আমার। তিক্ত হয়ে উঠেছি। রাফায়াত ভাই দ্বিগুণ চিন্তিত হয়ে উঠলেন। আমার মুখের দিকে খানিক ঝুঁকে এসে তিনি সান্ত্বনাসূচক গলায় বললেন, শান্ত হ তুই, প্লিজ শান্ত হ। এভাবে কান্নাকাটি করলে সমস্যা কখনো সমাধান হবে না। আই থিঙ্ক তরুণ মানসিকভাবে কোনো কারণে পেরেশানিতে ভুগছে। অফিসের কাজকর্ম নিয়ে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। মাঝে মাঝে এমন হয়, মানসিক অবসন্নতায় ভূগোলে এমন বিধ্বস্ত অবস্থা হয়। তুই বিষয়টিকে এত জটিলভাবে না দেখে স্বাভাবিকভাবেও ভেবে নিতে পারিস। কিছুদিন সময় দে নিজেদের, দেখবি সব ঠিক হয়ে গেছে। সংসার জীবনে এমন অনেক টুকটাক মনোমালিন্য হয়েই থাকে, তবে ধৈর্য ধরে সব পরিস্থিতি সামলে নেওয়াই হল প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক। মাথা উঁচিয়ে আমি নিমগ্ন দৃষ্টিতে রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। কান্না থামিয়ে কিছুটা শান্ত হয়ে এলাম, কিন্তু বেশিক্ষণ সেই শান্ত ভাব বজায় রাখতে পারলাম না আমি। পুনরায় ডুকরে কেঁদে শুধালাম, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে রাফায়াত ভাই? তরুণের পক্ষ নিয়ে কথা বলছ? এখন বুঝি আমি তোমার পর হয়ে গেলাম? তরুণ এত আপন হয়ে গেল? ফিক করে হেসে উঠলেন রাফায়াত ভাই। অশান্ত দৃষ্টি আমার মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে উঠল। কি অপূর্ব লোকটির হাসি, কেমন যেন স্নিগ্ধময়, মোহময়, নিমগ্নতায় ভরপুর। হাঁ করে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো মোহিত। গাল দুটো কেমন যেন দিকে নেচে নেচে উঠছে। ভ্রু যুগল কিঞ্চিত প্রসারিত হয়ে উঠছে। লাইটের তীর্যক আলোতে শুভ্র মুখের আদলটি সমগ্র মুখমণ্ডল জুড়ে লাল আভা ছড়াচ্ছে। নিচের ঠোঁটের ঠিক মাঝখানে থাকা কৃষ্ণ রঙের তিলটিও দ্বিগুণ ব্লাশ করে উঠছে। রেশমি চুলগুলো উন্মুক্ত জানালা দিয়ে আসা মাঝরাতের স্নিগ্ধ এবং কোমলমতি বাতাসের প্রভাবে বিশৃঙ্খলভাবে হেলে দুলে উঠছে। দেখতে অমায়িক সৌন্দর্যের অধিকারী লাগছে। দৃষ্টিতে অপার মুগ্ধতা ভর করে উঠতেই আমি তাৎক্ষণিক দৃষ্টি নুইয়ে নিলাম। কিছুতেই দ্বিতীয়বারের মতো লোকটির এই মুগ্ধ করা সৌন্দর্যে নিজের দেহ এবং মনকে ভাসিয়ে দেওয়া চলবে না। এখন আমি বিবাহিতা, সম্প্রতি বাচ্চার মা হতে চলেছি। এই চিরন্তন সত্যিগুলোই এখন আমার মাথায় রাখতে হবে। এর বাইরে সব অতীত কিংবা কিছু মুহূর্তের জন্য আকর্ষণীয় সত্যিগুলোকেও আমার তুচ্ছ জ্ঞান করতে হবে। হাসি থামালেন রাফায়াত ভাই। ডেস্কের উপর থেকে খাবারের থালাটি নিঃশব্দে হাতে তুলে নিলেন। তাৎক্ষণিক থালাটি আমার হাতে ধরিয়ে দিয়ে তিনি হাস্যোজ্জ্বল গলায় বললেন, খাবারটা আগে খেয়ে নে, এরপর না হয় খুব সময় নিয়ে আমার উপর যত অভিযোগ আছে সব এক এক করে বলবি। বিশ্বাস কর, সব মনোযোগ দিয়ে শুনব আমি, একটুও বিরক্তবোধ হব না। খাবারের প্লেটটি হাতে তুলে নিলাম আমি। মাথা নুইয়েই নিম্ন আওয়াজে রাফায়াত ভাইকে শুধালাম, তুমি খেয়েছিলে? না, কয়েক দিন যাবৎ ডায়েটে আছি। রাতে খুব কম সময়েই খাওয়া হয়। তুই খেয়ে নে, দেখেই বোঝা যাচ্ছে খুব ক্ষুধার্ত তুই। চোখ মুখ কেমন চুপসে গেছে, নিরাগ দেখাচ্ছে। এই সময়ে খাওয়া দাওয়ার প্রতি অধিক যত্নশীল হতে হয়। পুষ্টি জাতীয় খাবার খুব বেশি করে খেতে হয়। তাই তোকেও এক্ষেত্রে যথেষ্ট যত্নশীল হতে হবে। মাথা উঁচিয়ে আমি অপলক দৃষ্টিতে রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। অতঃপর ম্লান হেসে বললাম, তুমি এখনও ঠিক আগের মতোই রয়ে গেছো রাফায়াত ভাই। সেই আগের মতোই বিনা কারণে এখনও আমাকে গাইড করেই চলছ। বিনা স্বার্থে আমার ভালো মন্দের খেয়াল রাখছ। কত যত্ন নিচ্ছ আমার বলো। তুমি কি কখনো বদলাবে না রাফায়াত ভাই? সব সময় ঠিক এই রকমই থাকবে? স্তব্ধ শ্বাস ছাড়লেন রাফায়াত ভাই। তাৎক্ষণিক আমার পাশ থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়লেন। মাথা নুইয়ে তিনি প্যান্টের পকেটে হাত গুজে নিচু গলায় শুধালেন, বদলে গেলে কি খুব খুশি হবি তুই?
তখন সহ্য করতে পারবি তো আমার হঠাৎ এই বদলে যাওয়া? তখন কিন্তু সহ্য করতে পারবি না। হৃদয় পুড়ে ছারখার হয়ে যাবে। কাছের মানুষদের হঠাৎ পরিবর্তন কিন্তু মেনে নেওয়া খুব বেশি একটা সম্ভব হয় না। এর চেয়ে মৃত্যুকে মেনে নেওয়া হয়তো খুব বেশি সহজ। যেমন তরুণের হঠাৎ পরিবর্তনও তুই সহ্য করতে পারছিস না। দ্রুত বেগে জায়গা থেকে প্রস্থান নিলেন রাফায়াত ভাই। দরজার সন্নিকটে যেতেই তিনি হঠাৎ হাঁটার গতি থামিয়ে দিলেন। মাথাটা খানিক পেছনের দিকে ঘুরিয়ে তিনি অস্ফুটে দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর প্যান্টের পকেট থেকে ডান হাতটি উঠিয়ে তিনি চিবুকের কাছে হাতটি রেখে গলাটা খানিক ঝেড়ে নিলেন। এরপর অস্পষ্ট গলায় আমায় লক্ষ্য করে বললেন, খাবারটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। বেশি রাত অবধি জাগিস না কিন্তু। শরীর দুর্বল হয়ে যেতে পারে। সকালেই আবার আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। গুড নাইট। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম আমি। খাবারের প্রথম লোকমা মুখে তুলতেই রাফায়াত ভাই তড়িঘড়ি করে ঘর থেকে প্রস্থান নিলেন। গুড নাইট বলার সময়টুকুও দিলেন না আমায়। আসলে খাবার ছেড়ে আমারও রাফায়াত ভাইয়ার দিকে তাকাতে ইচ্ছে করছিল না। আপাতত খুব ক্ষুধার্ত আমি। সম্ভব হলে হয়তো পুরো দুনিয়াটাই এখন এক মুঠোয় খেয়ে নিতাম আমি। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমি রাফায়াত ভাইয়ার কথা মতো শুয়ে পড়লাম। ডান পাশ থেকে বা পাশ ফিরে শুতেই হঠাৎ রাফায়াত ভাইয়ার সেলফোনটি আমার চোখে পড়ল। ঈশ্বস, বলেই গিয়েছিলাম কথা বলার পর ওই সময় ফোনটি রাফায়াত ভাইয়ার হাতে তুলে দিতে। ধ্যাত, কেমন ভুলো মন আমার। এক্ষেত্রে কিন্তু রাফায়াত ভাইও কম যায় না। নিজের ব্যবহার্য জিনিসের কথা নিজেই ভুলে গেলেন। এখন যদি কোনো কারণে ফোনটি দরকার হয় উনার তখন কি হবে? পাগলের মতো হয়তো খুঁজে চলবে ফোনটি, নয়তো মনে পড়লে আবার পাগলের মতো ছুটে আসবে আমার ঘরে। কি যে করে না লোকটা। এসব ভাবতে ভাবতেই ইতোমধ্যে ফোনটি আমি হাতে তুলে নিলাম। কৌতূহলের বশে পাওয়ার বাটন অন করতেই হঠাৎ চমকে উঠলাম। স্ক্রিনের ওয়ালপেপারে আজ থেকে প্রায় ৩ বছর আগের তোলা আমার এবং রাফায়াত ভাইয়ার একটি হাস্যকর সেলফি স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করছে। একটু আগেও ওয়ালপেপারের দিকে খেয়াল ছিল না আমার। আমি তো তখন ফোনের কল লগ অবধি সীমাবদ্ধ ছিলাম। এখন হঠাৎ পাওয়ার বাটন অন করতেই ছবিটি চোখে পড়ল। কিন্তু কেন? আমার ছবি রাফায়াত ভাইয়ার ওয়ালপেপারে কেন? তাও আবার সেই ৩ বছর আগের ছবি। এখন শুধুমাত্র ভোর হবার অপেক্ষা। ভোরের দিকে দেখা হলেই ভাইয়াকে আমি জিজ্ঞেস করব আমার ছবি কেন ভাইয়ার ওয়ালপেপারে। ভোর পেরিয়ে সকাল, প্রায় সকাল 10টা বাজছে আমার হাত ঘড়িতে। আমি এখন রাফায়াত ভাইয়ার সাথে একই রিকশায় বসে আছি। দুজনের মধ্যখানেই 2 থেকে 3 ইঞ্চি ব্যবধান রয়েছে। গা ঘেঁষাঘেঁষির মতো অবস্থা নয়। এখন দুজনেরই গন্তব্য বাগিচাগাঁও মাস্টার সেফ রেস্টুরেন্টে। ওখানেই বড় আপুর ননদ শিলা আপুকে আমি জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছি। অনেক জোরাজুরির পর তিনিও শেষ পর্যন্ত আমার সাথে দেখা করতে রাজি হয়ে গেলেন। রাফায়াত ভাইয়ার ফোন থেকেই আমি ভোরে বেলায় কল করেছিলাম শিলা আপুকে। অনেক টেকনিক খাটিয়ে আপুর নাম্বারটি জোগাড় করতে হয়েছে আমার। রাফায়াত ভাইয়ার ফোনটি এখনও আমার কাছেই রয়ে গেছে। কারণ ভাইয়া এখনও ফোনটির সন্ধান করেননি। হয়তো এখনও কোনো প্রয়োজনই পড়েনি ফোনটির। ইতোমধ্যেই মৌনতা কাটিয়ে উঠলেন রাফায়াত ভাই। ঢুলুঢুল দৃষ্টিতে তিনি পাশ ফিরে আমার দিকে তাকালেন। অতঃপর ঘুম জড়ানো গলায় শুধালেন, এই রিয়াসা, কোথায় যাচ্ছি আমরা? এই 7 সকালে গভীর ঘুম থেকে আমাকে এভাবে টেনে আনার মানে কি? হ্যাঁ, 7 সকাল মানে? সকাল 10টা বাজছে এখন ঘড়িতে। আর তুমি 7 সকাল বলছো? হ্যাঁ বলছি, কারণ দুপুর 12টার আগে আমি ঘুম থেকে উঠি না। সিরিয়াসলি রাফায়াত ভাই, মানে তুমি লন্ডন যাওয়ার পর একদম নবাব হয়ে গেছো? দুপুর 12টা অবধিই ঘুমোতে হবে তোমার? কই আগে তো সকাল 7টার আগেই ঘুম থেকে না উঠতে পারলে তুমি আমার কান মলে দিতে। আর এখন নিজেই 12টা-1টা অবধি ঘুমাও? কারণ এখন আমার সারা রাত জেগে কাজ করতে হয়। আমার ওয়ার্ক টাইমই হচ্ছে সারা রাত জেগে জেগে কাজ করা। কিন্তু কাল তো তুমি কোনো কাজ করনি, আর সেজন্যই এত বেলা অবধি ঘুমানোর কোনো মানেই হয় না। রাফায়াত ভাই বিরক্ত হয়ে উঠলেন। ডান হাত দ্বারা কপাল ঘষে তিনি নাকমুখ খিচে বললেন, উফ, এখন তো অভ্যেস হয়ে গেছে আমার। কাজ না থাকলেও কালো সারা রাত জেগেই ছিলাম। আর এ কারণেই এখন চোখ টেনে মেলতে পারছি না আমি। বুঝছিস না কেন বলতো? উহু, আমি এত কথা বুঝতে চাই না। আমরা এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাব। তুমি পাশে থাকলে আমার সাহস বাড়বে, কোনো জোরটাও কাজ করবে না।
তাই বাধ্য হয়েই তোমাকে ঘুম থেকে এভাবে ধরে বেঁধে নিয়ে আসা। চমকে উঠলেন রাফায়াত ভাই। তাৎক্ষণিক কপাল থেকে হাত সরিয়ে তিনি আশ্চর্যিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। লোহিত গলায় শুধিয়ে বললেন, ওয়াট, তুই এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাবি? রীতিমতো অবিশ্বাস করছিস তুই তরুণকে? এই, গতকাল রাতে না তোকে বলেছিলাম, তরুণ মানসিকভাবে হয়তো কোনো কারণে ডিস্টার্বড হয়ে আছে, আর এই কারণেই তোর সাথে এবং ওর বাবা মায়ের সাথে ইনফেক্ট আঙ্কেল আন্টির সাথেও বাজে ব্যবহার করছে। তাছাড়া তরুণের আম্মু তো বলেই গেছেন কয়েকদিনের জন্য তোকে তরুণের থেকে দূরে থাকতে। তরুণের মন মর্জি বা মানসিক সমস্যাগুলো ঠিক হয়ে উঠলেই তারা তোকে ওই বাড়ি নিয়ে যাবেন। কেন নিজে নিজে এত পাকনামো করতে যাস? হ্যাঁ? সন্দেহজনক দৃষ্টিতে আমি রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। তাৎক্ষণিক ভ্রু যুগল খরতারোভাবে কুঁচকে আমি রাফায়াত ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কি বললে তুমি? শাশুড়ি মা বলে গেছেন তরুণের থেকে আমাকে দূরে থাকতে? আমার হাজবেন্ড থেকে আমাকে দূরে থাকতে বলে গেছেন? হ্যাঁ, কারণ তরুণ এখন অসুস্থ, মানসিকভাবে বিরক্ত সে, তাই এখন তোকে ওর কাছ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। পৃথিবীর কোন আইনে আছে, হ্যাঁ, কোন আইনে আছে স্বামী অসুস্থ থাকলে স্ত্রী তার পাশে থাকতে পারবে না? স্ত্রীকে তার থেকে দূরে থাকতে হবে? অসুস্থ অবস্থায় তাকে একা ছেড়ে দিতে হবে? এত কিছুর পরেও কি তোমার একটুখানিও সন্দেহ হচ্ছে না রাফায়াত ভাই? জানতে ইচ্ছে করছে না তরুণের আসল সমস্যাটা কি? তরুণ কি আসলেই মানসিকভাবে বিরক্ত নাকি অন্য কোনো ভয়ঙ্কর সমস্যা আছে? মুহূর্তের মধ্যেই ভড়কে উঠলেন রাফায়াত ভাই। ঘুম জড়ানো চক্ষুজোড়া যেন মুহূর্তের মধ্যেই উনার প্রকাণ্ড হয়ে বিস্ময় বশীভূত হয়ে উঠল। অস্থির দৃষ্টিতে তিনি আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, সন্দেহ হবে মানে? মানসিকভাবে বিরক্ত হওয়া ছাড়াও আর কি সমস্যা থাকতে পারে তরুণের? কি বলছিস কি এসব তুই? সন্দিহান দৃষ্টি সরিয়ে নিলাম আমি। সরু রাস্তায় দৃষ্টি নিবন্ধ করে তব্ধ শ্বাস ছাড়লাম। ভাবুক ভঙ্গিতে বললাম, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে রাফায়াত ভাই। আমার মন বলছে তরুণের মধ্যে বিরাট কোনো সমস্যা আছে, যা তরুণের পরিবার রীতিমতো আমাদের থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তো শিলা আপুর থেকে হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে পারি। তাই মূলত এত হন্য হয়ে শিলা আপুর সাথে দেখা করতে যাওয়া। রাফায়াত ভাই ভাবনায় ডুবে গেলেন। তাৎক্ষণিক তিনি হাত দ্বারা এলোমেলো চুলগুলো পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়লেন। পেছনের দিকে হেলে থাকা শার্টের কলারটি তিনি সোজা করে হঠাৎ অস্থির মুখমণ্ডলে আমার দিকে তাকালেন। ঘুম ঘুম ভাব মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে। চোখে মুখে বিপুল তৎপরতা উপলব্ধি করা যাচ্ছে। হঠাৎ বিরক্তি মাখা গলায় তিনি নাক সিটকে বললেন, ধ্যাত, তোর এইসব সন্দেহের পাল্লায় পড়ে সকালের ঘুমটা মাটি হলো আমার। শুধু তাই নয়, ঠিকভাবে ফ্রেশও হতে পারলাম না। কেমন ঘিন ঘিন লাগছে আমার। অন্তত ফেসটা তো একটু ওয়াশ করার সময়টা দিতি, কিন্তু না, টেনে হেছড়ে এভাবে নিয়ে এলি। এখন আমাকে এই নোংরা ফেস নিয়ে রেস্টুরেন্টে শত শত মানুষের সামনে বসে থাকতে হবে। ইউ নো না, ইট সো শেমফুল ফর মি। মুখ টিপে হাসলাম আমি। মজার ছলে বললাম, তুমি তো এমনিতেও অনেক সুদর্শন রাফায়াত ভাই। ফেস ওয়াশ করলেই কি বা না করলেই কি? বেশি কিছু না, তুমি যদি জাস্ট একটি মেয়ের দিকে সিম্পল লুকে তাকাও না, আমি সিউর সে এমনিতেই তোমার সৌন্দর্যে ফিদা হয়ে যাবে। আহা, কি অদ্ভুত সুন্দর ডাগর নয়নের চাহনি তোমার। প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কথা সম্পূর্ণ শেষ হতে না হতেই রাফায়াত ভাই তৎপর হয়ে উঠলেন। উৎসুক গলায় আমায় শুধিয়ে বললেন, তুই কখনো আমার প্রেমে পড়েছিলি? থমকালাম আমি। শুকনো ঢোক গিলতে বাধ্য হলাম। প্রসঙ্গ পাল্টাতে মরিয়া হয়ে বললাম, ধ্যাত, পথই যেন ফুরোচ্ছে না। না জানি শিলা আপু কতক্ষণ যাবৎ আমাদের জন্য অপেক্ষা করছেন। হয়তো খুব বিরক্ত হচ্ছেন আমাদের প্রতি। সঙ্গে সঙ্গেই তিনি আমার থেকে উৎসুক দৃষ্টি সরিয়ে নিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি প্রসঙ্গ ঘুরানোর চেষ্টা করেছি। সরু রাস্তায় ব্যথিত দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি। মেঘ জমেছে তার মনে, জানি না কি সে কারণ। আমার মুখ থেকে ঠিক কোন কথাটি শোনার জন্য তিনি হঠাৎ এত তৎপর হয়ে উঠেছিলেন। আমি কখনো তার প্রেমে পড়েছিলাম কিনা তা জানতে? যদি বলি হ্যাঁ, শত সহস্র বার আমি তোমার প্রেমে পড়েছিলাম, তোমার মুগ্ধ করা চাহনির প্রেমে পড়েছিলাম, তোমার কথার মায় নিগুড়ভাবে জড়িয়েছিলাম, তোমার বিরহে অষ্টপ্রহর কেঁদেছিলাম, তোমার একটুখানি ভালোবাসার অভাবে ভেতরে ভেতরে ডুকরে মরেছিলাম, তোমাকে হারানোর বিচ্ছেদে কাঙ্গাল হয়ে ঘুরেছিলাম।
তবে কি তুমি ফিরিয়ে দিতে পারবে আমায় সেই হারানো দিনগুলো, তোমাকে ঘিরে আমার বিয়ের আগের সমস্ত অনুভূতিগুলো? পারবে ফিরিয়ে দিতে প্রতীক্ষার সেই বিষাদময় প্রহরগুলো? অতীত জীবনে আবারও ফিরিয়ে নিতে পারবে আমায়? না, পারবে না, কখনো পারবে না তুমি। কারণ এখন আমি বিবাহিতা, স্বামী, সংসার, গর্ভে বেড়ে ওঠা বাচ্চাও আছে আমার। তাই এখন পুরনো অতীত ঘেটেও কোনো লাভ নেই। কোনোভাবেই আমি অতীত ঘেটে বর্তমানকে অশুদ্ধ করতে চাই না। লোকটির ভগ্ন দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে নিলাম আমি। খেয়াল করে দেখলাম কিছুক্ষণ পরপর তিনি নাক টানছেন। শুনেছি, মানুষের কান্না যখন চোখে জমে থাকে, চোখ ভাসিয়ে তারা কাঁদতে পারে না, তখন নাকি চোখের জলগুলো নাকের জল হয়ে গড়িয়ে পড়ে। অবশ্য শুধু শুনেছি বললে ভুল হবে, নিজের ক্ষেত্রেও অনেকবার তার প্রমাণ পেয়েছি। রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে রাফায়াত ভাই নিছক মৌন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। শোকাহত গলায় বললেন, ভাগ্যিস কখনো প্রেমে পড়িসনি। আমার এই ভাগ্যের সুখ কোথায় আছে? প্রেমে পড়লে হয়তো এতদিনে সুস্থভাবে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারতাম না আমি। তোকে ঠকানোর যন্ত্রণায় ধুকে ধুকে শেষ হয়ে যেতাম। একপাক্ষিক যন্ত্রণা না হয় এখন সহ্য করতে নিচ্ছি, দ্বিপাক্ষিক যন্ত্রণায় আমি নিঃস্ব হয়ে যেতাম। উপরওয়ালা যা করেন নির্ঘাত ভালোর জন্যই করেন। কোনো রূপ ভাবান্তর হলো না আমার। কেবল দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নুইয়ে নিলাম। এই মুহূর্তে লোকটির প্রতি দুর্বল হলে চলবে না আমার। নিজেকে শক্ত রেখে তরুণের সাথে জড়িত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমার। বর্তমানে আমরা মাস্টার সেফ রেস্টুরেন্টে বসে আছি। 2 তলা বিশিষ্ট রেস্টুরেন্টটি দেখতে কিছুটা বুফের মতো, যদিও সম্পূর্ণ বুফে নয়। 2 তলার ঠিক ডান পাশের সারিটিতে আমাদের 3 জনের অবস্থান। জানালার পাশের 2 সোফা বিশিষ্ট টেবিলটিতে বসেছি আমরা। থাইযুক্ত খোলা জানালা দ্বারা সকালের মিষ্টি রোদের পাশাপাশি এক ছটকা এলোমেলো বাতাসও ভেসে আসছে। আনমনেই গা জুড়িয়ে যাচ্ছে। আমি এবং রাফায়াত ভাই বসে আছি পাশাপাশি 2টো চেয়ারে। আমাদের সামনেই রাগান্বিত ভঙ্গিতে বসে আছেন শিলা আপু। দৃষ্টিতে অপার তিক্ততা উনার। কেমন যেন চোখ পাকিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। হয়তো এই মুহূর্তে তিনি আমাদের সহ্য করতে পারছেন না। ভয়ে এই মুহূর্তে গলা শুকিয়ে কাঠে পরিণত হচ্ছে আমার। এর মধ্যেই হঠাৎ রাফায়াত ভাই উনার ডান হাতের কনুই দ্বারা আমার বা হাতের মাংসপেশিতে হালকা খোঁচা মারলেন। ঠোঁটের কাছে বা হাত ঠেকিয়ে তিনি মিনমিনে গলায় আমায় উদ্দেশ্য করে বললেন, যা বলার তাড়াতাড়ি বল। মহিলা যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাদের আস্ত চিবিয়ে খাবে। সাংঘাতিক জাদ্রেল টাইপ মহিলা। জেরা করার জন্য আর মানুষ পেলি না? গলা খাকিয়ে উঠলাম আমি। রাফায়াত ভাইয়ার কাছ থেকে খানিক সরে এসে জোরপূর্বক হাসি টেনে শিলা আপুর দিকে তাকালাম। অতঃপর ইতস্তত গলায় শুধালাম, কেমন আছেন আপু? গা ছাড়া ভাব নিলেন তিনি। বুকের মাঝখানে 2 হাত গুজে তিনি গাম্ভীর্যপূর্ণ গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন, হঠাৎ আমাকে এখানে ডেকে আনার কারণ কি? সকাল হতে না হতেই জরুরি তলব? কম্পিত দৃষ্টিতে আমি পাশ ফিরে রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। ভ্রু যুগল উঁচিয়ে তিনি আমার দিকে তাকালেন। গলা ঝেড়ে মিনমিনে গলায় বললেন, বল কেন ডেকেছিস? আবার আমার দিকে তাকিয়ে কি দেখছিস? বলেছিলাম না এই জাদ্রেল মহিলাকে না ডাকতে, এসব ফালতু জেরা থেকে বিরত থাকতে। এখন নিজেই পরিস্থিতি সামলা। আমি এখানে কিছু বলতে টলতে পারবো না। তোর জন্য একটু সুপারিশও করতে পারবো না। শুকনো ঢোক গিললাম আমি। আসলে প্রসঙ্গ ঠিক কোথা থেকে শুরু করব তাই বুঝতে পারছিলাম না। তবুও কাচুমাচু দৃষ্টিতে আপুর দিকে তাকালাম। কম্পিত গলায় বললাম, আসলে আপু, তততরুণের বিষয়ে কিছু কথা জানার ছিল। তাৎক্ষণিক চটে বসলেন আপু। মুখমণ্ডলে রাগী ভাব ফুটিয়ে তিনি তিরিক্ষিপূর্ণ গলায় বললেন, আশ্চর্য, তরুণের বিষয়ে আমি কি বলতে পারি? তরুণ অবশ্যই তোমার স্বামী। আমার স্বামী নয় যে আমি তরুণের বিষয় নিয়ে ঘুরব, তার সম্পর্কে সবকিছু জেনে বসে থাকব। কোনো দিকে কালক্ষেপণ না করেই আমি স্পষ্ট গলায় বললাম, বিষয়টি আসলে এমন নয় আপু। আসলে আমি অনেস্টলি জানতে চাই তরুণের সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা। থতমত খেয়ে গেলেন আপু। দৃষ্টি নুইয়ে নিতে বাধ্য হলেন। অতঃপর অস্থির গলায় প্রত্যুত্তরে বললেন, কি যা তা বলছো তুমি? তরুণের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে মানে? মানেটা আপনি বুঝেছেন আপু। আমি ঠিক কোন সম্পর্কের কথা বলছি? আপনি হয়তো জানেন গতকাল থেকেই তরুণের সাথে আমার নানা রকম অশান্তি চলছে। বিয়ে হবার পর থেকেই লক্ষ্য করছি তরুণের কাছাকাছি থাকতে আপনি পছন্দ করেন।
বাসায় এলে তরুণের সাথেই বেশিরভাগ সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর নির্দিষ্ট কারণটি কি আমি জানতে পারি আপু? কোনোভাবে তরুণ আপনাকে পছন্দ করেন না তো? কিংবা আপনিও তরুণকে পছন্দ করেন এমন কিছু নয় তো? তাৎক্ষণিক উত্তেজিত হয়ে উঠলেন আপু। তড়িৎ বেগে বসা থেকে উঠে তিনি লোহিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর দাঁতে দাঁত চেপে আমায় শাসিয়ে বললেন, লিমিট ক্রস করছো তুমি। নিজের গণ্ডির মধ্যে থাকার চেষ্টা করো। বেশি বাড়াবাড়ি করতে এসো না আমার সাথে। এর ফল কিন্তু ভালো হবে না। রাগে ফোঁস করে আপু জায়গা পরিত্যাগ করতেই রাফায়াত ভাই বসা থেকে উঠে দাঁড়ালেন। চোয়াল শক্ত করে তিনি পেছনে থেকে আপুকে ডেকে বললেন, আমার তো মনে হচ্ছে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। সহজ বিষয়টিকে সহজভাবে না দেখে জটিলভাবে দেখছেন। রিয়াসা এখন তরুণের অনাগত সন্তানের মা হতে চলেছে। সেই জায়গা থেকে রিয়াসার শতভাগ অধিকার আছে তার স্বামীর ব্যক্তিগত এবং বর্হিগত দিকগুলো সম্পর্কে খোঁজ খবর রাখার। এর মধ্যে কিন্তু আপনার এবং তরুণের সম্পর্কটিও পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি বাধ্য রিয়াসার সাথে সমঝোতা করতে। শিলা আপু তেরে এলেন রাফায়াত ভাইয়ার দিকে। তেজি গলায় রাফায়াত ভাইয়াকে শুধালেন, বিয়ে করানোর আগে প্রয়োজন বোধ করেননি তরুণের অতীত সম্পর্কে জানার? অতীতে তার কোনো দোষগুণ আছে তা কিনা জানার? আদৌতেই তরুণের চরিত্রে কোনো ভেজাল আছে কিনা জানার? বিয়ের প্রস্তাব পাওয়া মাত্রই নাচতে নাচতে বিয়ে পড়িয়ে দিলেন, কোনো খোঁজ খবর ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই। এবার ভুবুন আপনারা, কর্মফল ভোগ করুন। অন্তরাত্মা কেঁপে উঠল আমার। তাৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। কান্নাজৃত গলায় আপুকে শুধালাম, কি ভেজাল আছে আপু তরুণের মধ্যে? কি দোষ আছে তার অতীতে? প্লিজ আমাকে সব খুলে বলুন প্লিজ। সরাসরি কিছু বলতে পারবো না আমি। শুধু এতটুকুই বলবো, রিয়াসা নামের মাঝেই অনেক অজানা সত্য লুকিয়ে আছে, যার অস্তিত্ব তুমি 5 মাস ধরে বহন করে চলছ। রিয়াসা তরুণ তোমার মাঝেই অন্য কারো ছায়া খুঁজে পায়, ভাবে তুমি হয়তো সেই ছায়াধারী ব্যক্তি যাকে তরুণ নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, এমনকি যার ভালোবাসায় তরুণ এখন পাগল হয়ে উঠেছে। দ্রুত পায়ে হেঁটে আপু প্রস্থান নিলেন। চোখের পলকেই যেন তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। আমার আকস্মিক, উদ্বিগ্ন এবং হটকারী চাহনি এখনও আপুর যাওয়ার পথে সীমাবদ্ধ। ঘোর কাটিয়ে যেন কিছুতেই সম্বিত ফিরে আসছে না আমার। কি বলে গেলেন তিনি এসব? আমার নামের মাঝেই কোনো অজানা সত্য লুকিয়ে আছে? আমার মাঝেই তরুণ অন্য কারো ছায়া খুঁজে পায়, আর সেই ছায়াধারী ব্যক্তির ভালোবাসায় তরুণ এখন বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে? আদৌতেই কি এসব সত্যি, নাকি আপু আমাদের সাথে ছলনা করছেন? আপুর উপর থেকে সন্দেহের তীর ঘুরানোর জন্য আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এই মুহূর্তে আমি দিক বিদিক শূন্য, হিতাহিতজ্ঞান শূন্য। কিছু বলার বা করার পরিস্থিতিতে নেই। দারুণ সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইতোমধ্যেই রাফায়াত ভাই উদ্বিগ্ন চিত্তে আমার পাশে এসে দাঁড়ালেন। কপালে লেপ্টে থাকা বেসামাল চুলগুলো টেনে তৎপর গলায় শুধালেন, মহিলাটি কি আসলেই আমাদের সত্যি বলে গেলেন, নাকি নিজেকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানিয়ে গেলেন? শুকনো ঢোক গিলে আমি রাফায়াত ভাইয়ার দিকে তাকালাম। আবদার সূচক দৃষ্টিতে রাফায়াত ভাইকে শুধালাম, যাবে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে? শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আসল সত্যিটা জানতে চাই এটনি কষ্ট। তিনি উৎকণ্ঠিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর স্তব্ধ শ্বাস ছেড়ে শান্ত গলায় বললেন, যাব, অবশ্যই যাব। তবে এর আগে তোকে শান্ত হতে হবে, নিজেকে স্থির করতে হবে। এরপর দুজন মিলে খেয়ে দে ওই বাড়ি যাব। আমি জানি তোর খিদে পেয়েছে এখন। আগে নিজেকে ঠিক রাখতে হবে তো নাকি? নিজের বাচ্চার কথা আগে ভাবতে হবে না? ভুলে গেলে চলবে তুই এখন মা হতে চলেছিস? অপারগ আমি। তাই কথা না বাড়িয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। পেটে হাত রেখে মূর্ছে আসা গলায় বললাম, অর্ডার দাও তাড়াতাড়ি। হালকা খাবার হলেও চলবে, বেশি সময় নেই কিন্তু আমাদের হাতে। তরুণের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমার অতি গুরুত্বপূর্ণ। আমার কথা অনুযায়ী তিনি দ্রুত ওয়েটারকে ডেকে দিলেন। মেনু অনুযায়ী হালকা খাবারের অর্ডার করে দিলেন। খাবার আসার আগ অবধি তরুণের টেনশনে অনবরত কেঁদে চলছি আমি। রাফায়াত ভাই বিভিন্নভাবে আমায় বুঝানোর চেষ্টা করছেন, তবে কিছুতেই উনার বুঝো মানতে ইচ্ছে করছে না আমার। এতে যেন কষ্ট দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত বুঝানোর পরেও তিনি সামান্যতম বিরক্তবোধ হচ্ছেন না আমার প্রতি। উল্টো ঠান্ডা মাথায় আমাকে শান্ত করার চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাকে হাসানোর চেষ্টা করছেন। তবে আফসোস, এই মুহূর্তে আমার হাসি তো দূরে থাক, কান্না বন্ধ করতেও ইচ্ছে করছে না।
মনের মধ্যে ঠিক কতখানি ঝড় বয়ে চলছে আমার শুধুমাত্র আমিই জানি, তা অন্য কারো জানার ক্ষমতা নেই। আর যতক্ষণ অবধি না আসল সত্যিটি আমি জানতে পারছি, ততক্ষণ অবধি কোনো কিছুতেই শান্তি হবে না আমার। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসতেই কোনো রকমে খাবারগুলো গিলে আমরা বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। রিকশা ধরে শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় কেউ কোনো কথা বলিনি, আমরা নিজেদের মতোই যতটা সম্ভব নীরব হয়ে থেকেছি। রাফায়াত ভাইয়াও কোনো রকম চেষ্টা করেননি আমার সাথে কথা বলাতে। হয়তো তিনিও আমার মতো ক্লান্ত, শ্রান্ত, অত্যধিক যন্ত্রণায় জর্জরিত। প্রায় ঘণ্টা খানিক পর বাড়ির বসার ঘরে শাশুড়ি মায়ের মুখোমুখি বসে আছি আমি এবং রাফায়াত ভাই। শাশুড়ি মা হঠাৎ আমাদের দেখে থতমত খেয়ে বসে আছেন, মাথা নুইয়ে তিনি হাত কোচলাচ্ছেন। আমাদের হুট করে চলে আসা বোধ হয় উনার পছন্দ হয়নি, যা উনার বিরক্তিকর দৃষ্টিভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি আমার লক্ষ্য, উদ্দেশ্য এবং জেদে অনড়। কোনো প্রতিকূল পরিস্থিতিই আমাকে এই উদ্দেশ্য থেকে দূরে রাখতে পারবে না। তাৎক্ষণিক রাফায়াত ভাইয়ার পাশ থেকে উঠে দাঁড়ালাম আমি। সোফায় শাশুড়ি মায়ের পাশ ঘেঁষে বসলাম। রাগান্বিত দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে অনেকটা ঝুঁকে আমি অবলীলায় প্রশ্ন ছুড়ে বললাম, বলুন মা, তরুণ ঠিক কোন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন? যে সমস্যায় ভুগলে তার স্ত্রী তার পাশে থাকতে পারবে না, তার থেকে দূরে থাকতে হবে, উন্মাদের মতো যা ইচ্ছে তা ব্যবহার করবে? ভয়ার্ত দৃষ্টিতে শাশুড়ি মা মাথা উঁচিয়ে আমার দিকে তাকালেন। একই দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি হঠাৎ দৃষ্টি সরিয়ে নিলেন। অন্য পাশ ফিরে কম্পিত গলায় বললেন, এ এ এ আবার কেমন ধরনের প্রশ্ন বৌমা? আমি তো তোমাকে জাস্ট কয়েকদিনের জন্য তোমার বাপের বাড়িতে বেড়ানোর সুযোগ দিয়ে এলাম। এখানে তুমি দোষের কি দেখলে? মিথ্যে বলছেন আপনি। তরুণের কোনো দুর্বলতাকে আপনি প্রাণপণে লুকানোর চেষ্টা করছেন। প্লিজ বলুন কি সেই দুর্বলতা? দয়া করে আমাকে আর অন্ধকারে রাখবেন না মা। তরুণের ওয়াইফ আমি। সেই জায়গা থেকে আমার শতভাগ অধিকার আছে তরুণের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত সমস্যা সম্পর্কে জানার, তার ভালো মন্দ দিকগুলো জানার। অস্থির দৃষ্টিতে শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে রয়েছেন। অল্প সময় একই দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি হঠাৎ আমার হাত দুটো শক্তভাবে আঁকড়ে ধরলেন। কান্না জড়িত গলায় আমায় শুধালেন, কথা দাও আমায়, সত্যিটা জানার পর তরুণকে তুমি ছেড়ে যাবে না? মৃত্যুর আগ অবধি তরুণের পাশেই থাকবে? তরুণ এবং আমাদের কোনো প্রকার ভুল বুঝবে না? দৃষ্টি ঘুরিয়ে আমি রাফাজাত ভাইয়ার দিকে তাকালাম। অশ্রুসিক্ত দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তাৎক্ষণিক জোরপূর্বক হেসে তিনি ইশারায় মাথা নাড়িয়ে বুঝালেন শাশুড়ি মাকে কথা দিতে, আজীবন তরুণের পাশেই থাকতে। ডুকরে কেঁদে উঠলাম আমি। শাশুড়ি মায়ের হাত দুখানা শক্ত হাতে ধরে বললাম, কথা দিলাম মা, তরুণকে ছেড়ে আমি কোথাও যাব না, মৃত্যুর আগ অবধি আমি তরুণের পাশেই থাকব। প্লিজ আপনি এই নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় পাবেন না, তরুণের সমস্যাগুলো নির্দ্বিধায় আমায় খুলে বলুন। মৃদু হেসে উঠলেন শাশুড়ি মা। স্বস্তির শ্বাস ছেড়ে তিনি আমার দিকে তাকালেন। ভরসা পেয়ে তিনি অনর্গল বলতে আরম্ভ করলেন, রিয়াশা। রিয়াশা নাম ছিল মেয়েটির। আজ থেকে প্রায় 2 বছর আগে তরুণের সাথে কোনোভাবে প্রেমের সংস্পর্কে জড়িয়েছিল মেয়েটি। সম্পর্কের প্রায় 1.5 বছর পর বিষয়টি জানতে পারি আমি। বলতে পারো তরুণ তখন নিজ থেকেই বিষয়টি আমার কাছে শেয়ার করেছিল। এমনিতেও তরুণ যে কোনো ছোটখাটো বিষয়ও আমার কাছে শেয়ার করতে পছন্দ করত। কোনো ক্ষুদ্র কথাও আমার কাছে গোপন রাখত না সে। তরুণের কথা মতো মেয়েটির সাথে কথা বলে এবং দেখা করে বুঝতে পারলাম মেয়েটি সত্যিই খুব ভালো। নিঃসন্দেহে মেয়েটিকে ঘরের বউ করে আনা যায়। তাছাড়াও তরুণ রিয়াশা অন্তঃপ্রাণ ছিল। পাগলের মতো ভালোবাসত মেয়েটিকে। সারা দিন রাত শুধু রিয়াশাকে নিয়েই মেতে থাকত। বলতে পারো মেয়েটি তরুণের এক প্রকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। নেশার মতো ছুটত রিয়াশার পেছনে, দিন দুনিয়ার কোনো কিছুর প্রতিই টান কাজ করত না তার। তরুণের এই নাজেহাল অবস্থা দেখে তখন আমি এবং তরুণের আব্বু সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়েটির পরিবারের সাথে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে নিতে, যত দ্রুত সম্ভব বিয়েটা পড়িয়ে দিতে। এর মধ্যেই হঠাৎ একদিন থেমে গেলেন মা। শান্ত চোখ দুটো মুহূর্তের মধ্যেই মায়ের অশান্ত হয়ে উঠল। ডুকরে কেঁদে উঠলেন তিনি। কান্নাজৃত গলায় বললেন, হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময় তরুণের কার অ্যাক্সিডেন্ট হয়। খুবই মারাত্মক জখম হয় তরুণের সমস্ত শরীর, বিশেষ করে মাথায় খুব বেশি এফেক্ট হয়। বিগত 1 থেকে 1.5 বছর আগের স্মৃতি তরুণ ভুলতে শুরু করে। রিয়াশার নামটি ছাড়া রিয়াশার সাথে থাকা সমস্ত সম্পর্কের কথা ভুলে যায় তরুণ।
দেশে যত উন্নত এবং ব্যয়বহুল চিকিৎসা আছে সব চিকিৎসা প্রয়োগ করেছিলাম আমরা। তবে লাভ কিছু হয়নি এতে। টানা 3 মাস তরুণ হসপিটালে ভর্তি ছিল। রিয়াসা প্রতিদিন নিয়ম করে তরুণের সাথে দেখা করতে যেত। তবে তরুণ শুধুমাত্র রিয়াসাকে ফ্রেন্ড হিসেবেই ট্রিট করত। তাদের মধ্যে থাকা গভীর প্রেমের সম্পর্কের কথাও পুরোপুরি ভুলে গিয়েছিল তরুণ। রিয়াসা চোখের সামনে এসব সহ্য করতে পারছিল না। মেয়েটিও ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। যদিও ডক্টর বলেছিলেন তরুণকে কয়েকটি মাস সময় দিতে, হতে পারে সেটা 5 মাস 6 মাস কিংবা 1 বছর। ঔষধের প্রভাবে তার মানসিক শক্তি দিন দিন ফিরে আসতে পারে। হারিয়ে যাওয়া 1-1.5 বছরের স্মৃতি আবারও ফিরে আসতে পারে, সেই আশাতেই ছিলাম আমরা। তবে রিয়াসার পরিবার রিয়াসাকে সেই সময়টুকু দিতে চাননি। তারা জোরপূর্বক রিয়াসাকে ধরে বেঁধে ফ্রান্সে শিফট হয়ে যান। ওই দেশে রিয়াসার বাবার গ্রিন কার্ড ছিল, তাই কম সময়ের মধ্যে ফ্রান্সে যাওয়া তাদের জন্য জটিল কিছু ছিল না। সেই থেকে প্রায় 1 বছর হতে চলল তরুণের সাথে রিয়াসার বিচ্ছেদের। অশ্রুজল যেন কিছুতেই বাঁধ মানছিল না আমার। চিৎকার করে আমি আর্তনাদ প্রকাশ করে আমি বললাম, কেন সময় দেননি আপনারা তরুণকে 1 বছর? হ্যাঁ, কেন সময় দেননি? কেন এসবের মাঝে আপনারা আমাকে টেনে আনলেন? একটু একটু করে তরুণের স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করছে। এখন আপনারা তরুণকে যাই বুঝাচ্ছেন তরুণ হয়তো তাই বুঝে নিতে বাধ্য হচ্ছে। তবে কিছুদিন পর যখন তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরতে শুরু করবে তখন কি হবে আমার? শুধু রিয়াসা নামটি মিললেই তো চলবে না, চেহারার মিলও তো থাকতে হবে। তখন কি জবাব দিবেন আপনারা তরুণকে? হ্যাঁ, আমিই বাকি জবাব দিব তরুণকে। বুক ফাটা আর্তনাদে বিভৎস হয়ে উঠছি আমি। আল্লাহ যেন পৃথিবীর কোনো বিবাহিত নারীকে এমন দুঃসহ পরিস্থিতিতে দাঁড় না করাই। জীবনে বেঁচে থাকার কুলকিনারা হারিয়ে ফেলছি আমি। মনে হচ্ছে যেন শত শতস্র ফুট উঁচুতে থাকা বিশাল আকাশটি এক ঝটকায় আমার মাথার উপর ভেঙে পড়েছে। মাটির সাথে পুরোপুরি পিষে দিয়েছে আমায়। ধরণী রক্তস্নান করছে আমার লোহিত গরম রক্ত দ্বারা। সঙ্গে সঙ্গেই রাফায়াত ভাই পাশের সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। উদ্বেগী গলায় বললেন, শান্ত হ রিয়াসা, প্লিজ শান্ত হ। আন্টিকে পুরো কথা শেষ করতে দে। এত সহজে ভেঙে পড়লে চলবে? কিছু কিছু মুহূর্ত এমন আছে যে মুহূর্তগুলোতে নিজের আবেগ এবং ইমোশনকে ধরে রাখতে হয়। স্বাভাবিক থেকে পরিস্থিতি সামলে নিতে হয়। মাথা নুয়ে সোফার কভার খামচে ধরে বিরামহীনভাবে কেঁদে চলছি আমি। কিছুতেই নিজের আবেগকে ধরে রাখতে পারছি না আমি। এত জ্বালা আর সইছে না প্রাণে। হঠাৎ করেই জীবনে ভালো থাকার মোড় এত নিকৃষ্টভাবে পাল্টে যাবে দুঃস্বপ্নেও ভাবিনি আমি। কেন জানি না, ছোটবেলা থেকেই আমি যা ভাবি না বা ভাবতে চাই না সেই ভাবনাগুলোই আমার জীবনে একের পর এক ঘটে আসছে। নিষ্পত্তি পাচ্ছি না এর থেকে। এর মধ্যেই হঠাৎ অপ্রত্যাশিতভাবে আমার শাশুড়ি মা আমার পায়ের কাছে এসে বসলেন। তিনিও ডুকরে কেঁদে আমার হাত খানা চেপে ধরে বলতে আরম্ভ করলেন, মাফ করে দে মা আমায়, প্লিজ মাফ করে দে। বাধ্য হয়েই তোকে তরুণের জীবনে আনতে হলো। মোটামুটি সুস্থ হওয়ার পর থেকেই তরুণ সারাক্ষণ রিয়াসা রিয়াসা করে বুলি আওড়াতে লাগল। তাকে দেখতে চাইতো, ছুতে চাইতো, কথা বলতে চাইতো। তবে রিয়াসার সাথে তখন কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারছিলাম না। কোনো পথই খোলা ছিল না তখন তার সাথে যোগাযোগ করার। এই দিকে তরুণ রিয়াসার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বন্ধু হিসেবেই রিয়াসাকে পাশে চাইতে লাগল। এর মধ্যেই হঠাৎ প্রায় 5 থেকে 6 মাস পর একদিন তোর সাথে একজন আত্মীয়ের বাড়িতে আমার অপ্রত্যাশিতভাবেই দেখা হয়ে যায়। তখন কথায় কথায় জানতে পারলাম তোর নামও রিয়াসা। প্রথম দেখাতেই তোকে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তাই আগ পাঁচ না ভেবেই আমরা তরুণের জন্য তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। রিয়াসার নামের সাথে তোর নামের হুবহু মিল পেয়ে তরুণ তোকে তার সেই প্রেমিকা রিয়াসা ভাবতে শুরু করে। যদিও তখন সে রিয়াসাকে বন্ধু বলে জানত, তবে মেন্টাল ট্রমার মধ্যে থাকার কারণে সে রিয়াসার চেহারার গঠনের সাথে তোর চেহারার গঠনও আংশিক গুলিয়ে ফেলেছিল। তাই খুব সহজেই তোর সাথে তরুণের বিয়ে পড়ানো আমাদের জন্য সম্ভব হয়ে উঠেছিল। বিশ্বাস কর, আমি ওই মুহূর্তে চাইনি তরুণ তার অতীতের সেই প্রেমিকা রিয়াসাকে মনে রাখুক, তার জন্য কষ্ট পাক, তার জন্য আরও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক। আমরা আদৌতে এটাও জানতাম না রিয়াসা আজও অবিবাহিত আছে কিনা, কিংবা রিয়াসা আর কখনো তরুণের টানে এই দেশে ফিরে আসবে কিনা। তরুণের ভবিষ্যৎ দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছিল। মা হয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি আমি। তাই বাধ্য হয়ে তোকে তরুণের জীবনে জুড়ে দিতে হলো।
আশ্চর্যের বিষয় কি জানিস? তুই তরুণের জীবনে আসার পর থেকেই তরুণ আস্তে ধীরে ঠিক হতে লাগল। ভুলে যাওয়ার স্বভাবটি একটু একটু করে কমতে লাগল। মনে হচ্ছিল যেন জীবনে সে নতুন দিশা খুঁজে পেতে শুরু করল। তোকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম তুইই পারবি আমার ছেলেকে সুস্থ করে তুলতে, তোর ভালোবাসা দিয়ে তরুণের অতীতে থাকা সেই রিয়াশাকে ভুলিয়ে দিতে। যে রিয়াশা এখন তরুণের জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছে। তরুণকে ছাড়াই হয়তো সে খুব এখন সুখে আছে, ভালো আছে, বর্তমানকে মেনে নিয়েছে। কান্না থামিয়ে অশ্রুভারী দৃষ্টিতে আমি মাথা উঁচিয়ে মায়ের দিকে তাকালাম। দীর্ঘ কয়েকটি শ্বাস ছেড়ে শুধালাম, তরুণ পারবে তার অতীতের সেই ভালোবাসার মানুষটির জায়গায় আমায় মেনে নিতে? পারবে এত সহজে আমাকে গ্রহণ করে নিতে? পারবে সে আমাকে, আপনাকে, বাবাকে ক্ষমা করে দিতে? তার অতীত জীবন ভুলিয়ে দেওয়া কি এতই সহজ মা? পাশ থেকে রাফায়াত ভাই ভগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ব্যথিত মুখমণ্ডলেও তিনি ম্লান হেসে শুধালেন, তরুণ কেন তোকে রিয়াশার জায়গায় মেনে নিতে পারবে না? কেন তোকে মন থেকে গ্রহণ করতে পারবে না? কেন তোর ভালোবাসায় রিয়াশাকে ভুলে যেতে পারবে না? বল কেন? তুই কি না পারিস বল? তুই তো সব পারিস। একজন মানুষকে যেমন তিলে তিলে মারতে পারিস, তেমনি অন্যজনকে বাঁচিয়েও তুলতে পারিস মনের দিক থেকে। তুই পারবি, অবশ্যই পারবি। আমি থাকব তোর পাশে, তোর ছায়া হয়ে, তোর শুভাকাঙ্ক্ষী হয়ে। আমি দেখেছি হাসির আড়ালে লুকিয়ে রাখা রাফায়াত ভাইয়ার সেই কান্না মুখ। কান্নার ভেতরেও কোথাও না কোথাও সুখ লিখা আছে মানুষটির মুখে। খুব মহান এই লোক, ত্যাগের মহিমায় সিক্ত। আমি জানি রাফায়াত ভাই জীবনে খুব ভালো একজন সহধর্মিণী পাবেন, যিনি রাফায়াত ভাইকে পৃথিবীর সমস্ত সুখ হাতের মুঠোয় এনে দিতে পারবেন, অতীতের সব আক্ষেপও ঘুচিয়ে দিতে পারবেন এক নিমিষে। সেই দিনটি দেখার অপেক্ষাতেই থাকব আমি। পলকের মধ্যেই অশ্রুজল মুছে নিলাম আমি। পাশে থাকা সাইড ব্যাগ থেকে রাফায়াত ভাইয়ের সেলফোনটি বের করলাম। তাৎক্ষণিক ফোনটি উনার হাতে তুলে দিয়ে আমি শক্ত গলায় বললাম, বাড়ি ফিরে যাও রাফায়াত ভাই, আমি তরুণের সাথে এই বাড়িতেই থাকব। তরুণকে পুরোপুরি সুস্থ করে তোলা না অবধি আমি কোথাও যাব না। যদি প্রয়োজন পড়ে তখন আমি তোমাকেও ডেকে নিব। আমি জানি তুমি আমার ডাককে কখনো অগ্রাহ্য করতে পারবে না। আর একটি কথা, সম্ভব হলে ওয়ালপেপারটি চেঞ্জ করে নিও। অন্যের জিনিসে নজর দিতে নেই। নিষিদ্ধ জিনিসের প্রতি একরত্তি মায়াও প্রকাশ করতে নেই। এতে দেহ মন অশুদ্ধ হয়ে ওঠে, অন্তর তার পবিত্রতা হারিয়ে ফেলে। নির্বিকার নির্লিপ্ততা চাহনিতে তাকিয়ে থাকা রাফায়াত ভাইয়ার থেকে তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে নিলাম আমি। হাতে চোখের শুকনো জলকণা মুছে শাশুড়ি মা এবং রাফায়াত ভাইকে উপেক্ষা করে সিঁড়ির দিকে পা বাড়ালাম। দ্রুত গতিতে সিঁড়ি টপকে আমাদের বেডরুমে সশব্দে করাঘাত করলাম। ভেতর থেকে দরজার খিল আটকানো। হয়তো তরুণ এই কাজটি করেছেন। প্রায় অনেকক্ষণ যাবৎ দরজায় করাঘাত করার পরও যখন তরুণ দরজা খুলে বের হয়ে আসছিল না, তখন আমি উচ্চ আওয়াজে তরুণের নাম ধরে ডাকতে আরম্ভ করলাম। প্রায় 6 থেকে 7টি ডাক দেওয়ার পর তরুণের ব্যতিব্যস্ত কণ্ঠস্বর অতি দ্রুত বেগে আমার কর্ণকুহরে ভেসে এলো। তড়িঘড়ি করে তিনি বিছানা ছেড়ে নামছেন আর ঘুম জড়ানো গলায় আমায় বলছেন, ওয়েট রিয়াশা, আমি আসছি। এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। তবে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। স্বস্তির শ্বাস ছাড়লাম আমি। বুকের পাঁজরে হাত রেখে আশ্বস্ত দৃষ্টিতে পিছু ফিরে নিচতলার দিকে তাকাতেই দেখলাম রাফায়াত ভাই এখনও স্তব্ধচিত্তে আমার শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। সেই একই নির্লিপ্ততা, নির্বিকার, নিস্তব্ধ চাহনি উনার। মনে হচ্ছে যেন গভীর শোকের মাঝে তলিয়ে আছেন তিনি। সম্মতি উনার কিছুতেই ফিরে আসছে না। পাশ থেকে আমার শাশুড়ি মা কান্নাজৃত মুখমণ্ডলেও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। হয়তো তিনি ভীষণ সন্তুষ্ট আমার কাজে। এর মধ্যেই তরুণ কপাট খুলে প্রবল উচ্ছ্বাসিত ভঙ্গিতে আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গেই রাফায়াত ভাইয়ার থেকে দৃষ্টি সরিয়ে আমি আনন্দে প্রফুল্লিত তরুণের মুখপানে তাকালাম। চোখের কোণে নোনাজল ভাসছে লোকটির, ঠোঁটের কোণে ঝুলছে এক যুদ্ধ জয়ের হাসি। বেশিক্ষণ দৃষ্টি বুলিয়ে রাখতে পারলাম না লোকটির দিকে। অতি আবেগে উদ্বেলিত হয়ে তিনি কিঞ্চিত মুহূর্তের মধ্যেই আমাকে ঝাপটে ধরলেন। বুকের মধ্যিখানে বিস্তর জায়গা জুড়ে আমার সর্বাঙ্গ চেপে ধরে তিনি পরম সুখদায়ক গলায় বললেন, আমি জানতাম তুমি ফিরে আসবে রিয়াশা। আমার পাতাল সমান ভালোবাসার টানে তোমাকে ফিরে আসতেই হবে। তুমিই হলে আমার একমাত্র নিয়তি রিয়াশা, যা উপর ওয়ালা জন্মের পর থেকেই আমার ললাটে খোদাই করে দিয়েছেন। পৃথিবীর ছোট বড় কোনো ভুল বুঝাবুঝিই আমাদের সম্পর্কের মধ্যখানে অদৃশ্য দেয়াল তৈরি করতে পারবে না রিয়াশা।
কখনো না। লোকটির অপ্রতুল আশ্বাস, ভরসা, সান্ত্বনা পেয়ে যেন মুহূর্তের মধ্যেই আমার মনে বিরাজ করা পাথর সমান কষ্টের বোঝা হালকা হয়ে গেল। সেই কষ্টগুলো গলে চক্ষুজোড়া অশ্রু রূপ ধারণ করল। মনে পুষে থাকা অভিমানগুলো না চাইতেও বেরিয়ে আসতে লাগল। অশ্রুসিক্ত গলায় তারা মনে মনে আওড়াতে করল, কেন উপরওয়ালা, কেন কেন লোকটিকে আপনি এত বড় শাস্তি দিলেন? কেন লোকটিকে তার ফেলে আসা অতীত জীবনকে এভাবে ভুলিয়ে দিলেন? দিয়েছেন তো দিয়েছেন, এখন আবার সেই অতীত জীবন একটু একটু করে মনে করিয়ে দিচ্ছেন। কপাল থেকে আমার সুখ কেড়ে নিচ্ছেন। কি অপরাধ করেছিলাম আমি আপনার কাছে? হ্যাঁ, কোন সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন? আমি জানি না ভবিষ্যতে ঠিক কি অপেক্ষা করছে আমার জন্য। কতখানি ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা অপেক্ষা করছে আমার জন্য। আমার বাচ্চার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে আমি তাও জানি না। তবে আপনার কাছে আমি আর কিছুই চাই না মাবুদ, শুধু আপনি আমার সন্তানের ভাগ্যে তার বাবার আদর, ভালোবাসা, অধিকারটুকু বরাদ্দ রাখবেন। শুধু এতটুকুই। কান্নার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে আমার হেঁচকি তোলার পথে। সঙ্গে সঙ্গেই তরুণ বুকের পাঁজর থেকে আমায় উঠিয়ে নিলেন। উদ্বিগ্ন দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। বা হাতটি আমার থুতনিতে রেখে তিনি ভগ্ন গলায় আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, কি হয়েছে রিয়াসা, তুমি কাঁদছ কেন? আবার কোনোভাবে তোমাকে হার্ট করেছি আমি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছ? এভাবে হঠাৎ জড়িয়ে ধরাতে তুমি খুশি হওনি? কাঁদতে কাঁদতে শ্বাস ক্রমাগত বেড়ে চলছিল আমার। তবুও গলায় খানিক দম সঞ্চার করে আমি জবাবে বললাম, কিছু হয়নি আমার। এতদিন পরে আপনাকে কাছে পেয়েছি তো তাই আবেগ ধরে রাখতে পারছি না। ফিক করে হেসে উঠলেন তিনি। মুহূর্তের মধ্যেই বাচ্চাদের মতো তিনি আমায় কোলে তুলে নিলেন। উনার সুঠাম কাঁধে আমার মাথাটিকে ঠেকিয়ে তিনি মৃদু হেসে ভেতর থেকে দরজা আটকাতে নিতেই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শান্ত ভাবভঙ্গি ছেড়ে তিনি ক্ষণিকের মধ্যেই আচমকা অশান্ত হয়ে উঠলেন। চোয়াল শক্ত করে শুধালেন, ছেলেটি কি করছে আমাদের বাড়িতে? হ্যাঁ, কি করছে? ছেলেটিকে বলে দাও রিয়াসা তুমি আমার সাথেই থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। অনর্গল কথাগুলো বলেই তিনি মুখের উপর দরজাটি বন্ধ করে দিলেন। ঘটনার আকস্মিকতায় চোখ জোড়া খিচে বুঝে নিলাম আমি। রাগে ফোঁস ফোঁস করে তিনি আমাকে নিয়ে বিছানায় পাশাপাশি বসে পড়লেন। আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে তিনি হাঁটু গুজে আমার পায়ের কাছে এসে বসলেন। দু পায়ের হাঁটুতে মাথা ঠেকিয়ে তিনি শান্ত গলায় শুধালেন, কেমন আছো তুমি? ভালো ছিলে আমাকে ছাড়া? কম্পিত গলায় আমি জবাবে বললাম, না না না। ম্লান হাসলেন তিনি। আত্মবিশ্বাসের সাথে বললাম, আমি জানতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। প্রসঙ্গ পাল্টে আমি তৎপর গলায় শুধালাম, খেয়েছেন আপনি? তোমাকে ছাড়া কখনো খেয়েছি? চলুন খাবেন, খাওয়ার পর ঔষধ খেতে হবে। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। হাঁটু থেকে মাথা উঁচিয়ে নিথর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কেমন যেন বিদ্রুপাত্মক গলায় বললেন, ঔষধ খাওয়ার আর প্রয়োজন কি? আমি তো এখন সুস্থ হয়ে গেছি। ভ্রু যুগল খরতারোভাবে কুঁচকে নিলাম আমি। বিস্মিত গলায় শুধালাম, মানে? তাৎক্ষণিক মাথা নুইয়ে নিলেন তিনি। স্মিত হেসে বললেন, আমি এখন পুরোপুরি সুস্থ রিয়াসা। অতীতের সব স্মৃতি এমনকি বর্তমানে আমার সাথে যা যা কিছু ঘটছে সবকিছুই এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। অতীত মনে রেখে আমি আমার বর্তমান নষ্ট করতে চাই না। আমার অনাগত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হতবাক আমি, আশ্চর্যে বশীভূত। আমার এহেন হটকারী ভাবভঙ্গি দেখে তরুণ মাথা উঁচিয়ে নিমগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হাত দুটো আঁকড়ে ধরে তিনি শান্ত গলায় বললেন, রিয়াসার খোঁজ নিয়েছি আমি। রিয়াসা ভালো আছে, তার হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিয়াসা যদি তার নতুন জীবন নিয়ে সুখী থাকতে পারে তবে আমি কেন পারব না বলো? আমিও তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারব। তাছাড়া আমি বাবা হতে চলেছি, তুমিই হলে আমার বাচ্চার মা। সামনে আরও সুখকর জীবন আমার জন্য অপেক্ষা করছে। সেই জীবনের অপেক্ষাতেই আমি আছি। আনন্দ অশ্রু ঝরে পড়ছে আমার দু চোখ থেকে। আনন্দে হতবিহ্বল হয়ে আমি তরুণকে ঝাপটে ধরে বললাম, আপনি সব সত্যি বলছেন তো তরুণ? মন থেকে বলছেন তো সব? আপনি সত্যিই আমাকে এবং আমার বাচ্চাকে মন থেকে মেনে নিচ্ছেন? উহু, শুধু তোমার বাচ্চা নয়, আমাদের বাচ্চা। আমি তোমাদের দুজনকেই মন থেকে মেনে নিচ্ছি। রিয়াসার খবর কিভাবে পেলেন? রিয়াসার বেস্ট ফ্রেন্ড থেকে। মনে পড়বে না কখনো রিয়াসাকে? উহু, আমার এই রিয়াসা হলেই চলবে। তরুণও শক্ত হাতে ঝাপটে ধরলেন আমায়। দুজনই খুশিতে আত্মহারা।
তরুণকে বুকে নিতেই বুঝতে পেরেছি আমি তরুণ যা বলেছে মন থেকে বলেছে। কোনো ছলনা নেই তার কথায় এবং অন্তরে। আজ থেকে আমার নতুন জীবন শুরু। সুখী বিবাহিত জীবন, সুখী সাংসারিক জীবন। কমা কেটে গেল মাঝখানে 3 বছর। তরুণ এবং আমার ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। তার বয়স চলছে 2.5 বছর। দেখতে একদম তরুণের মতো হয়েছে। সবার নয়নের মণি আমাদের মেয়ে, তাবাস্সুম বিনতে তুলন। তরুণ তো সারাক্ষণ তার মেয়েকে চোখে চোখে হারায়। মেয়ে হয়েছে পুরো বাবা অন্তপ্রাণ। বাবা ছাড়া যেন তার দুনিয়া অন্ধকার। আমার প্রতি তরুণের ভালোবাসাও দিন দিন বেড়ে চলছে। চোখের আড়াল হলেই লোকটি প্রায় মরিয়া হয়ে ওঠে। 2 বছর হল রাফায়াত ভাই আবারও লন্ডন ব্যাক করেছেন। তিনি এখনও অবিবাহিত রয়ে গেছেন। এই জীবনে বিয়ে করবেন না বলে পণ করে রেখেছেন। যদিও জানি এর একমাত্র কারণ আমি। আমাকে ছাড়া তিনি এই জীবনে কারো হতে পারেননি, না কখনো পারবেন। মাঝে মধ্যেই ফোনে কথা হয় আমাদের। দুজন দুজনের হালচাল জিজ্ঞেস করি। বিয়ের প্রসঙ্গ উঠলেই লোকটি নিখুঁতভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। বুঝেও তখন কিছু বলার থাকে না আমার। কারণ জীবন কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে চলে না। পৃথিবীর প্রত্যেকটি মানুষের অধিকার আছে নিজের ইচ্ছে মতো জীবন চালনা করার। তাদের দলে হয়তো রাফায়াত ভাইও পড়েন। যদি কখনো উনার সম্বিত ফিরে তো তিনি দেশে ফিরে বিয়ে করবেন, নয়তো এভাবেই একলা জীবন কাটিয়ে দিবেন। আমাদের সমাজে এমন অনেক রাফায়াত ভাই আছেন যারা নিঃসঙ্গতায় কাটিয়ে দেন সারাটি জীবন। হয়তো কারো প্রেমে ধোঁকা খেয়েছে, নয়তো কাছের মানুষদের করা বিশ্বাসঘাতকতায়। পরের বছর যখন রাফায়াত ভাই আমার কথায় দেশে ফিরলেন তখনই ঘটিয়ে বসলাম এক কাণ্ড। ধরে বেঁধে রাফায়াত ভাইকে বিয়ে পড়িয়ে দিলাম আমারই ছোট বোন রামিসার সঙ্গে। মাত্র কিছুদিন আগেই জানতে পেরেছিলাম রামিসা প্রায় অনেক বছর আগে থেকেই রাফায়াত ভাইকে মনে মনে ভালোবাসত। তবে কখনো মুখ ফুটে তা প্রকাশ করেনি। সেদিন রাফায়াত ভাইকে মাথার দিব্যি দিয়ে বলেছিলাম, হয় বিয়ে করো নয় আমার সাথে সারা জীবনের জন্য যোগাযোগ বন্ধ করে দাও। শুধু তাই নয়, আমার পাশাপাশি রাফায়াত ভাইয়ার মাও অনেক জোরাজুরি করে উনাকে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন। বিয়ের প্রায় 2 বছরের মাথায় এসে রাফায়াত ভাই মন থেকে রামিসাকে মেনে নিয়েছিলেন। রামিসার পাগলামিপূর্ণ ভালোবাসায় এক প্রকার তিনি বাধ্য হয়েছিলেন রামিসাকে মন থেকে মেনে নিতে। এখন তারা দুজনই তাদের বিবাহিত জীবনে খুশি। দিব্যি সুখে চলছে তাদের সংসার। তাদের সুখে আমিও বেশ সুখী। তরুণ এবং আমার বিবাহিত জীবনও বেশ সুখে শান্তিতেই কাটছে। সমাপ্ত।